হ্যালো, সবাই শুনতে পাচ্ছিস? গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা স্বস্তিকা, তোর খাতাটা আমি পাঠাতে ভুলে গেছি, সরি। সেই জন্য আমার মনে ছিল না যে তুই বলেছিলিস না যে পিডিএফ করে পাঠাতে, কিন্তু আমার ভুলে গেছিলাম। আমি আজকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? স্যার আমি ভুলে গেছিলাম ভাই, সরি একটু, আমার মনে ছিল না। অন্যরা নিয়ে গেছে খাতা, তোর খাতাটা শুধু আছে। আচ্ছা, আজকে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা খুব তাড়াতাড়ি কেমিক্যাল বন্ডের বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র এবং কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব, একদম যেন ভালোভাবে তৈরি হয়ে যায়, কারণ কেমিক্যাল বন্ড চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা রিভিশন করাচ্ছি, আগে অনেক মিস করেছে বা কেউ কেউ, সেই জন্য রিভিশন করাচ্ছি। তো দেখ, আজকে আমরা আগের দিনকার তো আমরা হাইব্রিডাইজেশন এসব নিয়ে বলেইছি, হাইব্রিডাইজেশন কি করে বের করতে হয়, তবু আরও একবার বলে দেবো, কারণ এটা মনে রাখাটা খুব জরুরি তাড়াতাড়ি করে। আহ, এর সাথে জিওমেট্রি এবং শেপ, তার রিলেটেড কিছু কোশ্চেন এবং এমো থিওরি, সেটাও নিয়ে আজকে আলোচনা করব বলে ঠিক করেছি। তো আজকে চল আমরা শুরু করে দিই। হোলি টোলি আছে আর কি, সবাই ফেস্টিভ মুডে আছে, তো যাকে, তো আমরা শুরু করছি। তো প্রথম কথা হচ্ছে যে আমরা যে হাইব্রিডাইজেশনের ব্যাপারে বলেছিলাম সেটা জাস্ট একটু আমি মনে করিয়ে দিই যে কি বলেছিলাম, একবার মনে করে নে। সেটা হচ্ছে যে হাইব্রিডাইজেশনের ব্যাপারে আমি বলেছিলাম যে ভ্যালেন্স ইলেকট্রন, একটা মলিকিউলের ভ্যালেন্স ইলেকট্রনটা ক্যালকুলেট করতে, কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন, যদি তুই এটা ক্যালকুলেট করতে পারিস তাহলে দুটোর থেকে আটটার মধ্যে উইদিন 8 যদি নাম্বার হয় তাহলে তাকে 2 দিয়ে ডিভাইড করবি। যদি 8-এর বেশি কিন্তু 56-এর মধ্যে হয় তাহলে 8 দিয়ে ডিভাইড করবি, আর 56-এর চাইতে বেশি হলে 18 দিয়ে ডিভাইড করবি। ডিভাইড করার পরে যে নাম্বারটা তুই পাবি সেই নাম্বারটা অনুযায়ী আর কি হবে, যদি 2 পাস তাহলে এসপি হবে, 3 পেলে এসপি 2 হবে, 4 পেলে এসপি 3 হবে। ওটা অরবাইটালের নাম্বার ঠিক করে দেবে। এভাবে আমরা হাইব্রিডাইজেশনটা বের করতে পারবো। ক্যাটায়ন অ্যানায়ন হলেও অ্যাকর্ডিংলি ইলেকট্রন প্লাস মাইনাস করে বের করতে হবে। তো সে ব্যাপারে আর একটা জিনিসপত্র দরকার লাগবে, নাম্বার অফ লোন পেয়ার, যেটা আজকে খুব জরুরি, কারণ লোন পেয়ারটা না জানলে তুই শেপটা ভালো করে জানতে পারবি না। জিওমেট্রি হয়তো যখন তখন তুই বের করতে পারবি হাইব্রিডাইজেশন থেকে, কিন্তু লোন পেয়ার না জানলে আমরা কি পারবো না, শেপ পারবো না। শেপটা কেরমটা হবে দেখতে সেটা আমরা পারবো না। তো সেটা আমরা হাইব্রিড অরবাইটাল যতগুলো এইখানে যে নাম্বারটা আসবে সেই নাম্বার থেকে সারাউন্ডিং অ্যাটমটা মাইনাস করে দিলে কিন্তু লোন পেয়ারের নাম্বার পাওয়া যাবে, যেটা আমি একবার একটু ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। যে হাইব্রিডাইজেশন, এটা ClO4 মাইনাস আগের দিনকার দেখিয়েছিলাম, যে এখানে যদি আমি ভ্যালেন্স ইলেকট্রন বের করতে চাই তাহলে ক্লোরিনের 7টা ইলেকট্রন প্লাস অক্সিজেনের কিন্তু 6টা, বাইরের সেলে কিন্তু 6টা করে আছে, তার মানে 24 ইলেকট্রন মাইনাস 1, মানে এখানে ইলেকট্রনের প্লাস হবে। তো এখান থেকে তোর 24 7 31 132, মানে এটা 8-এর চাইতে বেশি আছে, ডিভাইডেড বাই 8 মানে 4, 4 মানে এটা sp3। তো এটা 4 বেরিয়েছে, তো 4 মাইনাস কতগুলো সারাউন্ডিং অ্যাটম আছে 4, তাহলে ইকুয়ালস টু 0, লোন পেয়ারটা হয়ে যাবে 0। যখন ডিভাইড করলে মেলে না সেরকম একটা আমি দেখিয়েছিলাম, ডিভাইড করলে যখন মেলে না সেরকম আমি দেখিয়েছিলাম, ডিভাইড করলে যখন মিলছে না সালফার ডাইঅক্সাইড যেরকম, এখানে কিন্তু সালফারে 6টা ইলেকট্রন আর অক্সিজেন দুটোর 18টা 12টা, মানে টোটাল 18টা ইলেকট্রন। একে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু মিলবে না, না মেলার পরে যেটা রিমাইন্ডার থাকবে তাকে আবার দুই আছে, তো দুই থেকে 8-এর মধ্যে আমরা 2 দিয়ে ডিভাইড করি, তো সেটাকে আবার 2 দিয়ে ডিভাইড করতে হবে, এরকম করে যেতে হবে। আর এই নাম্বারটা 2 আর 1 এইটুকু অ্যাড করলে যে নাম্বারটা হবে সেটাই হচ্ছে ওই হাইব্রিড অরবাইটালের নাম্বার। তো এরকম ভাবে আমরা খুব সহজেই ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার থেকে আমরা কি করতে পারবো না, হাইব্রিডাইজেশন বের করতে পারবো, ইভেন লোন পেয়ারও বের করতে পারবো। 3 মাইনাস এখানে 3 এসছে, 3 মাইনাস এখানে সারাউন্ডিং অ্যাটম আছে 2, তাহলে 3 মাইনাস 2
মানে 1 এভাবে আমরা বের করতে পারি। তো এটা হাইব্রিডাইজেশন আগের দিনকার আমি বলেছিলাম, এবং সেই হাইব্রিডাইজেশনের ব্যাপারটা আরেকবার আমি তোকে মনে করালাম। কয়েকটা হাইব্রিডাইজেশন তুই বের করে প্র্যাকটিস করে দেখবি, আর আজকে তো আরোই করা যাবে। আজকের কাজ এবারে, আজকের আমরা চলে আসছি, আজকে যেটা পড়া সেটা এবারে আমরা জিওমেট্রি এবং শেপ নিয়ে আলোচনা করছি। জিওমেট্রি মানে কি? জিওমেট্রি মানে হচ্ছে যে তার বন্ড পেয়ার এবং লোন পেয়ার সমেত তার যে স্ট্রাকচার সেটাই হচ্ছে তার জিওমেট্রি। বন্ড পেয়ার লোন পেয়ার সব কনসিডার করে যে শেপটা হয়, যে তার স্ট্রাকচারটা হয় সেটাকে বলে জিওমেট্রি। কিন্তু শুধুমাত্র বন্ড পেয়ার কনসিডার করে যে জিওমেট্রি যেটা স্ট্রাকচারটা হবে তাকে বলা হবে শেপ। যেরকম ধর আমি অ্যামোনিয়ার কথা বলছি, তো অ্যামোনিয়াতে এরকম 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 sp3 হাইব্রিডাইজেশন, তো সেখানে আর এরকম এইটা এইটা লোন পেয়ার সমেত হচ্ছে এর জিওমেট্রি। লোন পেয়ার সমেত হচ্ছে জিওমেট্রি, যেটা কিনা টেট্রাহেড্রাল। লোন পেয়ার সহ যেটা সেটা হচ্ছে জিওমেট্রি। কিন্তু আমি যখন শেপের কথা বলবো তখন লোন পেয়ারটা বাদ দিয়ে দেবো। লোন পেয়ারের জন্য কোনো শেপ হবে না। এইটুকু অংশ কিরকম দেখতে, না এইটুকু অংশ হচ্ছে পিরামিডাল, এইটুকু অংশ হচ্ছে পিরামিডাল। তাহলে অ্যামোনিয়ার জিওমেট্রি কেমন? টেট্রাহেড্রাল। অ্যামোনিয়ার শেপ কেমন? না পিরামিডাল। সেই জন্যে জিওমেট্রি বের করলে শুধুমাত্র হাইব্রিডাইজেশন জানলেই সেখান থেকে জিওমেট্রি আমি পেয়ে যাব। প্রত্যেকটার হাইব্রিডাইজেশনের করসপন্ডিং একটা করে স্ট্রাকচার রয়েছে। তো সে লোন পেয়ার কটা থাকলো না থাকলো আমার দেখার দরকার নেই, জিওমেট্রি সবসময় একই হয়। তার লোন পেয়ার একটা থাকুক, দুটো থাকুক, তিনটে থাকুক, যাই থাকুক না কেন, কিন্তু শেপটা কিন্তু বারবার চেঞ্জ হয়ে যায়, কারণ শেপটা শুধুমাত্র বন্ড পেয়ারের উপরেই বিষয়টা ডিপেন্ডেন্ট। তো এই বিষয়টা কিন্তু সবসময় তুই মনে রাখবি, কারণ বহু জায়গায় জিওমেট্রি অর শেপ বলে লেখা রয়েছে, তো জিওমেট্রি শেপ টোটালি ডিফারেন্ট জিনিস, টোটালি আলাদা জিনিস। তো এটা কখনোই এক হতে পারেই না। তো এরকম ধরনের ভুলভ্রান্তি অনেক জায়গায় লেখা থাকে, তো একেবারেই সেগুলোকে কেয়ার করবি না। তুই সবসময় কিন্তু সঠিক জিনিসটা শেখার চেষ্টা করবি যে জিওমেট্রি শেপ আলাদা। তার মানে লোন পেয়ার যখন কিছু নেই তখনই কিন্তু শেপটা জিওমেট্রি হয়ে যাবে, শেপ আর জিওমেট্রি এক হয়ে যাবে যেখানে কোনো লোন পেয়ার নেই। কারণ লোন পেয়ার থাকলেই তো, লোন পেয়ার বাদ দিয়েই তো শেপটা হবে না। সেই জন্যে লোন পেয়ার যদি না থাকে, কোনো মলিকিউলে যদি কোনো লোন পেয়ার না থাকে, তাহলে তার শেপ আর জিওমেট্রির মধ্যে কোনো রকম কোনো পার্থক্য হবে না, ডিফারেন্স হবে না। চল আমরা আগে যাই। তো আগে গিয়ে আমরা কি না, এটা sp হাইব্রিডাইজড, AB2 মলিকিউল sp হাইব্রিডাইজড। তো sp হাইব্রিডাইজড হলে কি হয়, কোনো যদি সবই যদি বন্ড পেয়ার থাকে, কোনো যদি লোন পেয়ার না থাকে, তাহলে তার জিওমেট্রি কি? লিনিয়ার। শেপ কি? লিনিয়ার। যেরকম কার্বন ডাই অক্সাইড, এটার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তো এটার তুই হাইব্রিডাইজেশন খুব সহজেই বের করতে পারবি। হাইব্রিডাইজেশন বের করা এমন কোনো ব্যাপার না যে কার্বনের বাইরের সেলে আছে 4টে ইলেকট্রন, অক্সিজেনের 12টা ইলেকট্রন, তাহলে 12 4 16, 16 মানে 8 দিয়ে ডিভাইড করব, মানে 2 এসে গেল, মানে sp হয়ে গেল। sp যেই হাইব্রিডাইজেশন হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিওমেট্রি লিনিয়ার, লোন পেয়ার কিছু নেই, তার মানে লোন পেয়ার না থাকার ফলে শেপটাও লিনিয়ার হবে। তো হাইব্রিডাইজেশন বের করলাম, জিওমেট্রি বের করলাম, শেপ বের করলাম, আর কিছু আমার লোন পেয়ার 0, তো বন্ড পেয়ার 2টো, ব্যাস কাজ শেষ, আর কোনো ব্যাপার নেই। চলো আগে। তো AB3 টাইপ মলিকিউল, AB3 টাইপ মলিকিউলে কি দেখছি না, সেখানে কিন্তু আমি ধর BF3 মলিকিউল, BF3 বোরান, বাইরের সেলে কিন্তু 3টে ইলেকট্রন, ফ্লুরিনের 21, 3টে ইলেকট্রন, 3 7 21, তাহলে 21 আর 24, 24 ডিভাইডেড বাই 8, তাহলে 3 মানে sp2। তো এখানে sp2 হলেই কিন্তু ট্রায়াগোনাল প্ল্যানার জিওমেট্রি হয়, এটা sp2 হলে ট্রায়াগোনাল প্ল্যানার। আর কোনো লোন পেয়ার যেহেতু নেই, তাই ট্রায়াগোনাল প্ল্যানার জিওমেট্রি মানে ট্রায়াগোনাল প্ল্যানার শেপও হবে। স্ট্রাকচার BF3। তো AB3 টাইপের মলিকিউল যেখানে কোনো লোন পেয়ার নেই, সেসব কেস আমরা আলোচনা করছি, সেখানে শেপ এবং জিওমেট্রি সবসময় সেম হবে, শেপ এবং জিওমেট্রি সেম হচ্ছে। আমি আগে যাচ্ছি, যেখানে কিনা AB2L, হ্যাঁ এখানে কিন্তু সালফার ডাইঅক্সাইড যদি আমি বের করতাম, তাহলে সালফারে কিন্তু বাইরের সেলে 6 আছে এবং এর
12 আছে, তাহলে 18 আছে, 18কে 8 দিয়ে ডিভাইড করলাম, তো 18 2 16, তাহলে আবার 2 থেকে গেল, দুটো দুটো ইলেকট্রন থাকা মানে সেখানে আমি 2 দিয়ে ডিভাইড করব, তো 1, তাহলে 2 প্লাস 1 মানে 3, 3 মানে sp2। খুব ইজি ব্যাপার, sp2। এবারে দেখ যে যদি আমার লোন পেয়ারটা না থাকতো তাহলে ট্রাইগোনাল প্ল্যানার শেপ হতো। লোন পেয়ার যেহেতু আছে তাই বেন্ট, কারণ এই লোন পেয়ারটা বাদ দিচ্ছি আমরা, এরকম এরকম এরকম, এটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। কিন্তু যদি এরকম এরকম হয়, লোন পেয়ারটার অংশটা বাদ দিই, তাহলে এটা বেন্ট শেপ হয়ে যাচ্ছে। তো শেপটা বেন্ট, জিওমেট্রিটা ট্রাইগোনাল প্ল্যানার, এবং এক্সাম্পল, তার এক্সাম্পল আমরা পাচ্ছি। তো সালফার ডাইঅক্সাইড বা ওজোন মলিকিউল ইত্যাদি একটা লোন পেয়ার রয়েছে, এবং খুব ইজি। ভালো করে দেখতে থাক, কারণ এক্ষুনি আমি কোশ্চেন দেখাবো তোকে, নানান রকমের কোশ্চেন দেখাবো। তো AB4 মলিকিউল, সেখানে মিথেন বা CCl4, সেখানেও তুই বের করতে পারিস। এখানে sp3 হাইব্রিডাইজেশন আসবে, sp3 হাইব্রিডাইজেশন আসবে, এবং জিওমেট্রি টেট্রাহেড্রাল আসবে, শেপও টেট্রাহেড্রাল হবে, কারণ জিওমেট্রি বন্ড পেয়ার চারটেই রয়েছে, কোনো লোন পেয়ার নেই, তাহলে শেপও টেট্রাহেড্রাল হবে। এক্সাম্পল CH4 এবং CCl4 হবে, কারণ CH4 যদি আমি বলি হাইব্রিডাইজেশন বের করা খুব সোজা, কার্বনের বাইরে সেলে 4টে ইলেকট্রন আছে, এখানেও হাইড্রোজেনেরও 4 × 1 মানে 8 ইলেকট্রন আছে, 8 পর্যন্ত কিন্তু 2 দিয়ে ডিভাইড হবে, তার মানে 4, 4 মানে sp3। তো খুব ইজি, আমি ট্রিক বলে দিয়েছি, খুব তাড়াতাড়ি তুই হাইব্রিডাইজেশন বের করতে পারবি, কোনো চাপের কোনো ব্যাপারই নেই। তো আমরা AB3L মানে টেট্রাহেড্রাল অ্যামোনিয়া মলিকিউল, যেটা অ্যামোনিয়া মলিকিউলে যদি হাইব্রিডাইজেশন কেউ বের করে তাহলে খুব সহজেই বের করতে পারবে। নাইট্রোজেনের বাইরের সেলে কিন্তু 5টা ইলেকট্রন আছে, আর হাইড্রোজেনের 3 মানে 5 3 8, 8 ডিভাইডেড বাই 2 হবে, 2 হবে মানে 4 হবে, 4 হবে মানে sp3 হবে। sp3 হলে জিওমেট্রি সবসময় টেট্রাহেড্রাল হয়, আমি আগেই বলেছি। তো শেপ অটোমেটিক্যালি ট্রাইগোনাল পিরামিডাল শেপ হবে, কারণ এই যে লোন পেয়ারটা রয়েছে, লোন পেয়ারটার জন্য শেপ হবে না। তাহলে এখানে 3টে বন্ড পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে, তো AB3L লেখা রয়েছে, এলটা লোন পেয়ারের জন্য লেখা রয়েছে। তো এখান থেকে কিন্তু পিরামিডাল টাইপের স্ট্রাকচার পেয়ে যাচ্ছি, এবং 106.8 মানে নিয়ার অ্যাবাউট 107 ডিগ্রি তার মোটামুটি স্ট্রাকচার বন্ড অ্যাঙ্গেল দাঁড়াচ্ছে। তো জিওমেট্রি টেট্রাহেড্রাল এবং ট্রাইগোনাল পিরামিডাল শেপ, এক্সাম্পল অ্যামোনিয়া AB3L টাইপ মলিকিউল। এবারে আমরা যদি আগে যাই, AB2L2 মানে এখানে দুটো লোন পেয়ার রয়েছে, দুটো লোন পেয়ার আছে। আমরা বেস্ট এক্সাম্পল হচ্ছে ওয়াটারের। তো ওয়াটারের সমস্ত তোর ভ্যালেন্স ইলেকট্রন, অক্সিজেনের 6টা ইলেকট্রন প্লাস হাইড্রোজেনের 2টো ইলেকট্রন, তাহলে হাইড্রোজেনের 2টো আছে, 2টো ইলেকট্রন, 8 ডিভাইড বাই 2 মানে 4, মানে 4 মানে sp3। কত ইজি ব্যাপার। তো এটা টেট্রাহেড্রাল শেপ হবে, কিন্তু এই যে দুটো লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ারের জন্য তুই বাদ দিয়ে দে, লোন পেয়ারের জন্য যেই তুই বাদ দিয়ে দিবি, বাকি অংশটা শুধু বন্ড পেয়ার থাকবে, বন্ড পেয়ার শেপে অটোমেটিক্যালি বেন্ট হয়ে যাবে, কারণ টেট্রাহেড্রাল শেপ সব কটা লোন পেয়ার ধরে কিন্তু তোর টেট্রাহেড্রাল শেপ আসবে। কিন্তু তুই যদি যেই তুই দুটো লোন পেয়ার বাদ দিয়ে দিবি, অটোমেটিক্যালি সেটা বেন্ট শেপ হয়ে যাবে। এবং এই বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু সবাই আমরা জানি যে 104.5 ডিগ্রি কিন্তু তার বন্ড অ্যাঙ্গেলের মতো হয়। ওয়াটারের বন্ড অ্যাঙ্গেল AB2L2 এর স্ট্রাকচারটা এরকম ধরনের দেখাচ্ছে। তো এখানে দুটো বন্ড পেয়ার আছে, অবভিয়াসলি দুটো লোন পেয়ার আছে, শেপ এবং জিওমেট্রি আলাদা হচ্ছে। আমরা আগে চলে যাচ্ছি AB5, যেখানে কোনো কিছু নেই, PCl5, ফসফরাসের বাইরের সেলে 5টা ইলেকট্রন আছে, ক্লোরিনের 7 × 5 তার মানে 5, 35 প্লাস 5 মানে 40, 40 মানে 8 দিয়ে ডিভাইড করবো, 8 দিয়ে ডিভাইড করবো মানে 5 আসছে, 5 মানে sp3d হাইব্রিডাইজড হয়ে যাচ্ছে। তো AB5 sp3d হাইব্রিডাইজড ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপ দেখতেই পাচ্ছি, এরকম ধরনের শেপ। এখানে উপরের সাথে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ভিতরে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, 5টা বন্ড পেয়ার আছে উইদাউট এনি লোন পেয়ার, তাই ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার এবং শেপ সব একই রকমের হবে, কোনো অসুবিধার কিছু হবে না। এখানে সবগুলোই কিন্তু বন্ড পেয়ারই রয়েছে। যদি লোন পেয়ার থাকতো, এখানে যদি লোন পেয়ার চলে আসতো, তাহলে একটা লোন পেয়ার থাকলে কি হবে না, লোন পেয়ার সব সময় কিন্তু তুই ইকুইটোরিয়াল পজিশন, লোন পেয়ার অলওয়েজ টেক্স ইকুইটোরিয়াল পজিশন। লোন পেয়ারকে সব সময় কিন্তু ইকুইটোরিয়াল পজিশনেই দিতে হবে, পেন্টস রুল। যদি অত রুল টুল নেই আমার এখানে, তো এখানে SF4 এর হাইব্রিডাইজেশন বের করছি, সালফারের বাইরে সেলে 6টা রয়েছে, 4 × 7 কত ইজি ব্যাপার। তো 8 28 প্লাস 6 তাহলে 34, একে তুই 8 দিয়ে ডিভাইড করবি, তো 34 4
4 32 2 2 1 4 1 5, তার মানে 4 প্লাস 1 5 sp3 ডিহাইব্রিডাইজেশন হয়ে যাচ্ছে এবং সবকটা ফ্লুরিন বসিয়ে দিলে একটা ইকুইটাল পজিশন হবে। দিস স্ট্রাকচার ইজ নোন অ্যাজ সিসঅ টাইপ স্ট্রাকচার, একটা লোন পেয়ার আছে। তো ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, সিসঅ স্ট্রাকচার হয়ে গেল এবং যেহেতু একটা লোন পেয়ার আছে, বন্ড পেয়ারের সাথে মিলছে না, তো বন্ড পেয়ার আছে, বন্ড পেয়ার চারটে আছে, লোন পেয়ার একটা রয়েছে, সেই জন্য কিন্তু জিওমেট্রি এবং শেপ তার একই রকমের হবে না। এটা গেল যে AB4L টাইপ মলিকিউল, AB3L2 টাইপ ClF3 তো ক্লোরিনের 7টা ইলেকট্রন বাইরে সেলে আছে আর ফ্লুরিনের আছে 3 × 7, তাহলে 21 প্লাস কিন্তু 7 মানে 28। তো 28কে আমি 8 দিয়ে ডিভাইড করব, 8 দিয়ে ডিভাইড করলে 3 হয়ে যাবে, 24 4, এটা 2 দিয়ে ডিভাইড করব তাহলে 2 3 2 5 হয়ে যাবে। কত ইউজফুল ব্যাপার। তো 5 মানে sp3 ডিহাইব্রিডাইজেশন হয়ে যাবে। তো ট্রাইগোনাল বাইপিরামিডাল এবং এটা টি শেপ চলে আসছে, কারণ ইকুইটাল পজিশনে এই দুটো জায়গা যদি তুই বন্ধ করে দিস, এই দুটো জায়গা যদি বাদ দিয়ে দিস, তাহলে বাকি জায়গা কিন্তু টি এর মতো দেখতে লাগছে, এরকম টি এর মতো দেখতে লাগছে। তো AB3L2 এই ধরনের মলিকিউলগুলোর ক্ষেত্রে যেখানে কিনা দুটো লোন পেয়ার আছে, 3টে বন্ড পেয়ার আছে, তো সেখানে আমরা এভাবে হাইব্রিডাইজ জিওমেট্রি এবং শেপ ইজিলি বের করতে পারি, খুব সহজেই বের করতে পারি, দেখতেই পাচ্ছিস তুই। এরপরে AB2L3 মানে এমন ধরনের মলিকিউল যে 3টে লোন পেয়ার আছে, তো ইকুইটাল পজিশন সব 3টে লোন পেয়ার। HCF2 যদি করে যায়, জেরনের বাইরে ইনার গ্যাসের বাইরে হিলিয়াম পাচ্ছে, সকলের 8 আছে, তো 8 প্লাস ফ্লুরিন 7 × 2, হ্যালোজেনের 7টা করে থাকে, তাহলে 8 প্লাস 14, তার মানে 22কে আমরা 8 দিয়ে ডিভাইড করব, 8 2 16 মানে 6, তাহলে 3 একই এখানে হচ্ছে না কেন? না, এখানে 3 কেন হবে? ও 2 দিয়ে হবে, 2 দিয়ে ডিভাইড করবো, 3 2 6, তাহলে 3 প্লাস 2 মানে 5 মানে sp3d। তো জিওমেট্রি ট্রাইগোনাল বাইপিরামিডাল, শেপ লিনিয়ার, কারণ এই সমস্ত জায়গাগুলো, এই 3টে জায়গায় কিন্তু লোন পেয়ার চলে এসছে, তো বন্ড পেয়ার এই জায়গাটা পুরো লিনিয়ার অবস্থায় রয়েছে। তো AB2L3 এ ধরনের মলিকিউল কিন্তু 3টে লোন পেয়ার, 2টো বন্ড পেয়ার, এরকম ধরনের করলেই কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। AB6 মলিকিউল, AB6 SF6 মলিকিউল, SF6 এরও হাইব্রিডেশন বের করতে হবে, 6 প্লাস 6 × 7, তার মানে 6 প্লাস 42, তার মানে হচ্ছে 48 ডিভাইড বাই 8, 6 মানে sp3d2। অক্টাহেড্রাল, শেপও অক্টাহেড্রাল হবে, কারণ এর 6টা আছে, এটার কোনো লোন পেয়ার নেই। তো এরকম ভাবে পরপর আমরা করে যেতে পারি। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরে গেছিস। একটা লোন পেয়ার থাকলে অ্যাজ ইউজুয়াল স্কোয়ার পিরামিডাল হবে, দুটো লোন পেয়ার থাকলে স্কোয়ার প্ল্যানার হবে। এরকম ভাবে পরপর তুই হাইব্রিডাইজেশন বের করে একদম কুল করে যাবি, কোনো এক্সেপশন কিছু নেই, কোনো জায়গায় ঘাটবে না। তুই যদি ভুল করিস, যেরকম আমি ভুল করছিলাম, 2 দিয়ে ডিভাইড করার কথা 3 দিয়ে ডিভাইড করছিলাম, এরকম ধরনের অদ্ভুত ভুল করে ফেলতে পারিস। তো ভুল করে ফেললে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো না ভুল করলে ইটস ওকে, নো প্রবলেম অ্যাট অল। এভাবে আমরা চলে যাব। তো আমরা জিওমেট্রি এবং শেপ হাইব্রিডাইজেশন একদম ঠিকঠাক আমাদের রেডি হয়েছে কিনা, আমাকে বল যে এ ব্যাপারে কোনো অসুবিধা আছে কিনা, জিওমেট্রি শেপ এবং হাইব্রিডাইজেশন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? দেবাদিতা, সৃজিতা, স্বস্তিকা? না স্যার। একদম না স্যার। বেশ ভালো তৈরি আছে, একদম পারবি, দিলেই পারবি। বাহ, হ্যাঁ স্যার। ঠিক আছে, গুড, ভেরি গুড। তো আমরা এরকম ভাবে করতে পারি, AB7 পর্যন্ত চলে যেতে পারি, 7টা এখানে, তার পেন্টাগোনাল বাইপিরামিডাল এবং শেপও পেন্টাগোনাল বাইপিরামিডাল চলে আসবে। আমি যে টেকনিক বলেছি সেই টেকনিকে যাবি, কোনো এক্সেপশন কিছু পাবি না। তো
তার মানে জিস্ট করলে দাঁড়াচ্ছে যে লিনিয়ার শেপ হবে, ট্রায়াগোনাল প্ল্যানার শেপ হবে, এখানে লোন পেয়ার হলে বেন্ট হবে, টেট্রাহেড্রাল হবে, সেখানে একটা লোন পেয়ার থাকলে ট্রায়াগোনাল পিরামিডাল হবে, দুটো লোন পেয়ার থাকলে বেন্ট বা অ্যাঙ্গুলার হবে। আর যদি তোর ট্রায়াগোনাল বাইপিরামিডাল শেপ হয়, কোনো লোন পেয়ার না থাকলে এরকম শেপ হবে। আর সিস অফ স্ট্রাকচার হবে, একটা লোন পেয়ার থাকলে, দুটো লোন পেয়ার থাকলে টি শেপ হবে, তিনটে লোন পেয়ার থাকলে এরকম ধরনের লিনিয়ার হয়ে যাবে। অক্টাহেড্রাল স্ট্রাকচারে যদি কোনো লোন পেয়ার না থাকে অক্টাহেড্রাল, একটা লোন পেয়ার থাকলেই কিন্তু স্কোয়ার পিরামিডাল, দুটো থাকলেই স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার হয়ে যাবে। এবং পেন্টাগোনাল বাইপিরামিডালে একটা নর্মালি একটা লোন পেয়ার থাকলে ডিস্টর্টেড অক্টাহেড্রাল স্ট্রাকচার হবে। জিস্ট করে বলে দিলাম। এইবারে দেখ যে আমাকে যদি এরকম ভাবে আমি একটা কোশ্চেন দিলাম তোকে যে SO2 SO3 NH4 প্লাস IF4 প্লাস ClF3 I3 মাইনাস PF6 মাইনাস XCO4 এদের হাইব্রিডাইজেশন জিওমেট্রি নাম্বার অফ লোন পেয়ার বন্ড পেয়ার ইন দ্য ফলোইং, মানে ম্যাক্সিমাম এতগুলো পড়তে পারে, এতগুলো সব পড়বে না, মানে ম্যাক্সিমাম আমি বলছি। তো আমি একটা কাজ করছি, আমি সবাইকে বলছি এটা বলতে যে একটা প্র্যাকটিসের জন্য, জাস্ট সিম্পল প্র্যাকটিস, এরকম ব্যাপার নেই যে আমি কিছু ভেরিফাই করার চেষ্টা করি, জাস্ট তুই নিজেও প্র্যাকটিস। IF4 প্লাস, এটা আমি জানতে চাইবো এর হাইব্রিডাইজেশন, এর জিওমেট্রি, এর লোন পেয়ার নাম্বার, এর বন্ড পেয়ার নাম্বার, আর শেপটা এখানে লিখতে ভুলে গেছি, শেপ। তো IF4 প্লাস ঝটপট আমি জানতে চাইছি যে করে আমাকে একটু বল, যাতে করে আমি একটু শান্তি পাই যে হ্যাঁ আমার টেকনিক সবাই ফলো করছে, সবাই পারছে। অন্যগুলো পরে করবি। IF4 প্লাস একটা আমি দিলাম। আচ্ছা, হাইব্রিডাইজেশনটা বের করেছে। SP3D। আচ্ছা, SP3D আসছে। চলো আমি একটু দেখে নিই হাইব্রিডাইজেশনের ব্যাপারটা। SP3D বলছে, নিশ্চয়ই ঠিকই হবে, অসুবিধার কিছু নেই, আমি একদম কনফিডেন্ট যে তোরা ঠিক করবি, আমি এমনভাবে শিখিয়েছি। 7 আর 4 ইন্টু 7 তার মানে 28 প্লাস 7 তার মানে 35, আমি 8 দিয়ে ডিভাইড করব, তাহলে 4 32। ও প্লাস আছে একটা, প্লাস মানে এখানে কিন্তু -1 হয়ে যাবে, প্লাস মানে -1, তাহলে 34 হয়ে যাবে। 34 32 মানে 2, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। 4 প্লাস 1 5, SP3D নিশ্চয়ই ঠিক আছে। হ্যাঁ, লোন পেয়ার বলছে একটা, তো এখানে 5টা অরবাইটাল। আমি বলেছি যে লোন পেয়ার বের করতে গেলে কটা অরবাইটাল না 5টা অরবাইটাল হাইব্রিড, আর সারাউন্ডিং অ্যাটম হচ্ছে 4টে, 5 - 4 মানে 1। হ্যাঁ, লোন পেয়ার একটা, বন্ড পেয়ার তো 4টে, বোঝাই যাচ্ছে। জিওমেট্রি তো SP3D মানে হচ্ছে TBP স্ট্রাকচার। শেপটা তাহলে কি আসছে একটু জানতে চাই, শেপটা তাহলে কি আসছে?
হ্যাঁ বলো বাবু, কি বলছিস? শেপটা কি বলছিস? তোর মাইক্রোফোনের আওয়াজটা ভালো শুনতে পাচ্ছি না, কিরকম একটা ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। আচ্ছা লিখে, আচ্ছা স্বস্তিকা বলছে যে পিরামিডাল শেপ, পিরামিডাল শেপ বলছে। আচ্ছা সবাই কি তাই বলছি? স্বস্তিকা বলছে যে এটা পিরামিডাল। আচ্ছা টিবিপি, টিবিপি তাতে একটা লোন পেয়ার, উইথ লোন পেয়ার, তার শেপটা কেমন হয়? পিরামিডাল হয় কি? না স্যার। পিরামিডাল হয় না, সিস হয়, সিস হয়। হ্যাঁ এবার ঠিক হয়েছে, সিস হয়। কারণ তুই, আমি দেখিয়েছিলাম, দেখ দেখ আমি সব জিনিসটা আমি তোকে বলেই তারপরে জিজ্ঞাসা করি। তুই দেখ ট্রাইগোনাল বাই পিরামিডাল শেপ আমি দেখিয়েছি, তাতে একটা লোন পেয়ার হলে সিস, দুটো লোন পেয়ার হলে টি, আর তিনটে লোন পেয়ার হলে লিনিয়ার। তাহলে ট্রাইগোনাল বাই পিরামিডাল যখন তুই করছিস, তাতে যদি একটা লোন পেয়ার বসে তাহলে সেটা সিস হয়ে যাবে, দুটো লোন পেয়ার হলে টি শেপ হয়ে যাবে, আর তিনটে হলে লিনিয়ার হবে। ক্লিয়ার এখন স্বস্তিকা? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা আর একটা করা যাক। I3 মাইনাসটা, I3 মাইনাস, এটার আমরা এটা আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। I3 মাইনাস, তার হাইব্রিডাইজেশন, তার লোন পেয়ার, তার বন্ড পেয়ার, তার জিওমেট্রি, তার শেপ, এটা আমরা করি। হাইব্রিডাইজেশন সৃজিতা বলছে sp3d, স্বস্তিকাও বলছে sp3d, সবাই বলছে sp3d। আচ্ছা sp3d বলছে। দুটো লোন পেয়ার, দুটো লোন পেয়ার বলছে sp3d, আর দুটো লোন পেয়ার বলছে sp3d, তিনটে লোন পেয়ার বলছে। স্বস্তিকা বলছে তিনটে লোন পেয়ার, সৃজিতা বলছে দুটো লোন পেয়ার। আমরা তাহলে কি করব? দেবাদিতা কি বলছে? দেবাদিতাকে আমি পাচ্ছি না, কোথায় গেল দেবাদিতা? দেবাদিতা আচ্ছা তিনটে লোন পেয়ার বলছে, কেউ বলছে দুটো লোন পেয়ার, কেউ বলছে তিনটে লোন পেয়ার। দেখে sp3dটা তো ঠিক আছে, sp3dটা তো ঠিকই আছে, sp3dটা নিয়ে কোনো প্রশ্ন নেই, sp3dটা ঠিকই আছে। এবার এখানে পাঁচটা অরবাইটাল আছে, পাঁচটা অরবাইটাল আছে, 5 মাইনাস সারাউন্ডিং অ্যাটম, 5 মাইনাস সারাউন্ডিং। I3 মানে হচ্ছে এখানে কিন্তু I একটা সেন্ট্রাল অ্যাটম আছে, সারাউন্ডিং অ্যাটম কিন্তু, সারাউন্ডিং অ্যাটম কিন্তু দুটো, তাই 5 মাইনাস 2, এটা কিন্তু লোন পেয়ারটা কিন্তু তিনটেই হবে, এটাই ঠিক আছে। বন্ড পেয়ারটা দুটো হবে, লোন পেয়ারটা তিনটেই হবে। আমি যদি এই তিনটেকেই, দেখ I3, আমি তিনটেকেই সারাউন্ডিং অ্যাটম ধরতে পারি না, কারণ যে কোনো একটা অ্যাটম আছে তার সাথে তো অন্য অ্যাটমগুলো রয়েছে, তাই সবাই তো সারাউন্ডিং অ্যাটম হতে পারে না। তো সেই জন্যে এখানে কিন্তু লোন পেয়ার তিনটে করেছে, ঠিকই করেছে, ভেরি গুড। লোন পেয়ার অনেকেই ভুল করে। তো জিওমেট্রি তার বোঝাই যাচ্ছে টিবিপি জিওমেট্রি, এবং শেপটা স্বস্তিকা বলেছে যে লিনিয়ার শেপ হবে, একদম একদম 100% কারেক্ট, তো কোনো অসুবিধার কিছু নেই, একদম খুবই ঠিকঠাক।
আরেকটা চলো করা যাক XCOF4, আরেকটা চলো প্র্যাকটিস করা যাক। আমরা তো রিভিশন করছি, তাই XCOF4 আরেকটা প্র্যাকটিস করে নিই, অন্যগুলো করবি, সবই পারবি, যা আসবে, আয়ন ফায়ন আসবে, এত কঠিনও দেয় না। এই ওয়াটার, অ্যামোনিয়া, এইসব ClF3 যা দেবে তুই পারবি, মোট কথা আমি যা শিখিয়ে দিচ্ছি তারপরে আর কোনো কথা হবে না, আরামসে বের করতে পারবি। XCOF4 এ আমরা বের করতে চাইছি হাইব্রিডাইজেশন sp3d2। সবাই এত তাড়াতাড়ি বলছে না হাইব্রিডাইজেশন। লোন পেয়ার তাহলে শুরু করো, লোন পেয়ার বলো, সেপ বলো। বন্ড পেয়ার জিওমেট্রি আমি জানতে চাই না, লোন পেয়ার জানলেই বন্ড পেয়ার হয়ে যাবে। লোন পেয়ার বলো, সেপ বলো। লোন পেয়ার একটা, sp3d2 বলছে, লোন পেয়ার একটা বলছে, sp3d2। জেনন তো 8টা ইলেকট্রন, অক্সিজেনের তো 6টা ইলেকট্রন, 4 × 7, তাহলে 14 + 28, তার মানে 42। 8 দিয়ে ডিভাইড করবো, 5, 42, 2, 1, তাহলে 5 + 1 6, একদম ঠিকঠাক। লোন পেয়ার একটাই থাকবে, কারণ এখানে সারাউন্ডিং অ্যাটম 5টা দেখা যাচ্ছে, সেপটা sp3d2, তাতে একটা লোন পেয়ার আছে, তাহলে সেপটা কেমন হবে একটু শুনে নিই। সেপটা কেউ বলবি না? দেখ, sp3 অক্টাহেড্রালে যদি একটা লোন পেয়ার থাকে, দেখ আমি তোকে দেখিয়েছি, দেখ এইটা হচ্ছে অক্টাহেড্রাল, কোনো লোন পেয়ার নেই। তাতে যদি একটা লোন পেয়ার থাকে তখন কি হয়? স্কোয়ার পিরামিডাল। আর দুটো লোন পেয়ার থাকলে স্কোয়ার প্ল্যানার। এইগুলো একটু মনে রাখতে হবে, ছোট ছোট করে দিয়ে দিয়েছি, সব স্ট্রাকচারগুলো দিয়ে দিয়েছি, যেগুলো ম্যাক্সিমাম হতে পারে দিয়ে দিয়েছি। তাহলে এটা স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচার হবে। এই যে যেটার কথা বলছি আমরা, এটা হচ্ছে স্ট্রাকচার হবে স্কোয়ার পিরামিডাল। যাকে তো শেপটা কিন্তু একটু লোন পেয়ার থাকলে কি হয়, ওই জায়গাটাতে একটু গোলমাল হচ্ছে, তো ওটা একটু ঠিক করে নিবি। বাকি সব একদম ফার্স্ট ক্লাস আছে। লোন পেয়ারও বের করা বা হাইব্রিডাইজেশন বের করা আমার মনে হয় না আগামী দিনে কোনো অসুবিধা হবে, বা কোনোদিনই কোনো অসুবিধা হবে সেটা আমার মনে হয় না। যে এটা তোরা ভালোভাবে হাইব্রিডাইজেশনটা বের করতে পারবি, এটাই বেস্ট ট্রিক। এই ভ্যালেন্স সেলে ইলেকট্রন বের করা আর সেই অনুযায়ী 2 বা 8 বা 18 দিয়ে ডিভাইড করা, এটাই সব থেকে ভালো ট্রিক। যাকে অন্য একটা কোশ্চেন দেখা যাবে তোকে, ভালো করে তুই দেখ যে তোকে কয়েকটা দেয়া হয়েছে, বাঁদিকে ABCD দেয়া আছে, বেশ কয়েকটা কম্পাউন্ড দেয়া রয়েছে। এই সব প্রশ্ন থেকে বোঝা যায় যে একটা স্টুডেন্টের কতখানি ভালো বুঝতে পেরেছে, সেটা বোঝা যায়। আচ্ছা, এবারে ম্যাচ করতে হবে। দেখ, ম্যাচ করা মানে আমি এরকম বলছি না যে এর সাথে পিটা ম্যাচ করবে বা এর সাথে বি এর সাথে কিউটা ম্যাচ করবে, এরকম বলছি না। আমি যেটা তোকে বলতে চাইছি সেটা হচ্ছে যে এর সাথে কোনটা ম্যাচ করবে। এই মলিকিউলটার সাথে
ধর এরকম হতে পারে যে পি কিউ এস টি, আবার বি এর সাথে এরকম হতে পারে যে কিউ আর পি কিউ আর এস টি, আবার সি এর সাথে এরকম হতে পারে যে পি কিউ এস টি, এরকম মানে মাল্টিপল হবে। আমি এটাই তোকে বলতে চাইছি, এরকম একটার সাথে একটার ম্যাচ করানো নয় এটা। তো ClO2F3, ClOF3, XCO2F2, XCO3F2, তুই একটা বল প্রথমে যে এ যে মলিকিউলটা রয়েছে তার সাথে এখানে ডান দিকে কোনটা কোনটা যাবে, কোনটা কোনটা ম্যাচ করবে। হাইব্রিডাইজেশন আগে বের কর, হাইব্রিডাইজেশনটা বের করাটা জরুরি। হ্যাঁ স্যার sp3d আসছে, পিটা রাইট আছে। আচ্ছা, পিটা রাইট হবে, sp3d আসছে, ঠিক আছে। তার মানে এর সাথে পিটা রাইট হচ্ছে, ভালো কথা, খুশি হলাম। আচ্ছা, sp3d যদি হয় তাহলে দেখ যে এখানে কিন্তু ক্লোরিন সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা, এবারে কি না, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমগুলো সমস্ত কোথায় যায় না তার স্ট্রাকচারে, ভালো করে শোন, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমগুলো কিন্তু স্ট্রাকচারের মধ্যে উপরে আর নিচে কিন্তু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকবে। বাকি এই তিনটে জায়গায় লোন পেয়ার থাকতে পারে বা কোনো রকম কোনো ইলেকট্রোপজিটিভ অ্যাটম বা এরকম ধরনের কিছু কেউ থাকতে পারে। তো অক্সিজেন এখানে আছে দুটো, অক্সিজেন দুটো, এই অক্সিজেন আর এই অক্সিজেন দুটো এখানে ভিতরে থাকবে, কারণ অক্সিজেন 2 2 4 2 6 7, অক্সিজেন ভিতরের দিকে থাকবে। তো লোন পেয়ার একটা রয়েছে, লোন পেয়ার একটা রয়েছে। ক্লোরিনের 7 ভ্যালেন্সি এখানে দেখাচ্ছে, ক্লোরিন ডাবল বন্ড, অক্সিজেন ডাবল বন্ড করে রয়েছে। তাহলে অল ফ্লুরিন অ্যাটমস লাই ইন দ্য সেম প্লেন, উপরে নিচে রয়েছে, তো পারপেন্ডিকুলার প্লেন মানে একই প্লেনে রয়েছে, একই প্লেনে রয়েছে। অল ফ্লুরিন অ্যাটম ডাজ নট লাই ইন সেম প্লেন, এটা হবে না। আচ্ছা, অল অক্সিজেন অ্যাটমস লাই ইন ইকুয়েটোরিয়াল স্যার প্লেন, এটাতে f3 আছে। ও আচ্ছা F3 আছে, তার মানে এখানে কোনো লোন পেয়ার নেই, সরি ভুল বলেছি, সেই জন্যই তো তোদের দেখা দরকার। এখানে আর একটা এফ, আচ্ছা তাহলে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, তাহলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা ফ্লুরিন আছে, উপরে নিচে তো আর দেওয়ার জায়গা নেই, ইকুয়েটরিয়ালতে একটা ফ্লুরিন দিতে হবে। আচ্ছা, এবারে সেন্টার অ্যাটম sp3d হাইব্রিডাইজ, এটা ঠিক আছে। আচ্ছা, অল ফ্লুরিন অ্যাটমস লাই ইন দ্য সেম প্লেন, এইটা তখন হলো না, কারণ একটা ফ্লুরিন অন্য প্লেনে আছে, তাহলে এইটা হবে। অল অক্সিজেন অ্যাটম লাই ইন ইকুয়েটোরিয়াল প্লেন, এইটা আছে, এটাও ঠিক আছে। লোন পেয়ার অফ সেন্টার অ্যাটম লাই ইন ইকুয়েটোরিয়াল, লোন পেয়ার তো এখানে নেই। 1 2, ক্লোরিনের তো 7টা বন্ড হয়ে গেছে, 1 2 3 4 5 6 7, 7টা বন্ড হয়ে গেছে। তার মানে এটা পি পি আর এস, পি আর এস হবে এটার অ্যান্সার। এর সাথে পড়বে পি আর এস। দেখ একবার ভালো করে দেখে নে, কোনো যদি অসুবিধা হয় আমাকে বল, কোনো অসুবিধা হলে আমাকে বল। সেন্ট্রাল অ্যাটম sp3d হাইব্রিডাইজ, এ নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, ফ্লুরিনকে সবসময় উপর নিচে দিবি, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে উপর নিচে দিবি, লোন পেয়ার থাকলে ইকুয়েটোরিয়াল পজিশনে দিবি, লোন পেয়ারকে ইকুয়েটোরিয়াল পজিশনে দিবি, আর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকলে উপরে নিচে দিবি। তো উপরে নিচে দিয়ে দিলি, তাহলে ফ্লুরিন, একটা ফ্লুরিন তো
ইকুইডাল পজিশনে, আবার দুটো ফ্লুরিন তো ওপরে 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 নিচে থাকলো, তাহলে সব ফ্লুরিন ডাজ নট লাই ইন দ্য সেম প্লেন, এটাই হবে। অক্সিজেন কিন্তু সব ইকুইডাল পজিশনেই রয়েছে, তো অক্সিজেন ইকুইডাল প্লেনে রয়েছে, এটা লোন পেয়ার তো নেই, তার মানে পি আর এস এটাই হবে এ এ পি আর এস। এরকম ভাবে তুই আমাকে বল যে এ যদি পি আর এস হয় তাহলে বিটা কি হবে, আমাকে বল, বিটা আমাকে বল। বাকি করবি, বাড়িতে করবি, পরে করবি। বিটা কি হবে, সিএল ও এফ। এসব প্রশ্ন দেয় এরকম ধরনের, ভালোভাবে ভালো নলেজ না থাকলে এসব প্রশ্নে অ্যান্সার করতে স্যার পারবি না। পিটা ঠিক আছে। হ্যাঁ স্যার sp3d হবে না। sp3d হবে না, হবে স্যার। হবে। আচ্ছা, তাহলে পিটা একটা কারেক্ট হলো, sp3d হবে। তাহলে সিএল সেন্ট্রাল অ্যাটম বসালাম, ফ্লুরিন তিনটে, ওপরে নিচে নিচে তিনটে ফ্লুরিন দিয়ে দিলাম, একটা অক্সিজেন আছে, তো অক্সিজেন তো ডাবল বন্ড করবে, দিয়ে দিলাম, আর একটা তো লোকে লোন পেয়ার দিতেই হবে। তাহলে হাইব্রিডাইজেশন বের করলেই সব হয়ে যাচ্ছে, দেখ। তার মানে কোনটা কোনটা হচ্ছে দেখ, অল ফ্লুরিন অ্যাটম লাইন আর সেম প্লেন হবে, হবে না। আমাকে বলেছে পি আর এস টি, স্বস্তিটা বলেছে পি আর এস টি, পি আর, হ্যাঁ, ডাজ নট লাই ইন আ সেম প্লেন, এটা হবে পি আর, পি আর এস অল অক্সিজেন, হ্যাঁ হবে এস, হ্যাঁ সেন্টার অ্যাটমের লোন পেয়ার ইকুইটোরিয়াল প্লেনে আছে, হবে। ভেরি গুড, ভেরি ভেরি গুড। পি আর এস টি, আমি এত ভালো পারতাম না। তো পি আর এস টি, এগুলো কিন্তু ডিফিকাল্ট কোশ্চেন, এগুলো কিন্তু সোজা কোশ্চেন নয়, সকলের পক্ষে পারা সম্ভবপর নয়। হাইব্রিডাইজেশনই ভালো করে পরিষ্কার করে বের করা, হাইব্রিডাইজেশন বের করার পরে কে কোন প্লেনে থাকছে, কটা লোন পেয়ার থাকছে, সমস্ত বের করে ব্যাপারটা করা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুব খুব ইন্টারেস্টিং, ভেরি গুড, খুশি হলাম। তো আমরা আরেকটা করি, তাহলে ডিটা করা যাক, ডিটা, ডিটা কর, ডিটা কর, সবাই ডিটা কর তো দেখি কোনটা কোনটা ম্যাচ করছে, ডিটা কর। আচ্ছা, ডিটা, ডিটা পিকিউ, পিকিউএস বলছে সৃজিতা, ডিটা পিকিউএস, পিকিউএস বলছে। আচ্ছা, তো হাইব্রিডাইজেশন তার মানে sp3, স্বস্তিকা বলছে ও পিকিউএস, বাহ, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা, এটা sp3d pqs, শ্রেয়া বলছে আটটা হবে না, হ্যাঁ আট তো হবে না, টিটাও হবে না, টিটা হবে না, পিকিউএস, পিকিউএসই হবে, পিকিউএসই হবে, নিশ্চয়ই পিকিউএসই হবে, পিকিউএসই হবে। অক্সিজেন একই প্লেনে লাই করবে, ইকুইটোরিয়াল প্লেনে, উপরে নিচে দুটো ফ্লুরিন লাই করবে, হ্যাঁ ঠিকই আছে, পিকিউএসই হবে। তো এভাবে আমরা, এটা পিকিউএসই হচ্ছে নিশ্চয়ই, পিকিউএস এটা হচ্ছে। এরকম ভাবে যদি আমাকে ঘুরিয়ে ফিরিয়ে নানান রকমের কোশ্চেন জিজ্ঞাসা করে, আমি যদি বলতে পারি তাহলে তো এটাই খুব ভালো ব্যাপার। হাইব্রিডাইজেশন, স্ট্রাকচার, শেপ এগুলো জানা, তো কেমিক্যাল বন্ডে এগুলো জানা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। এরপর আমি একটা কোশ্চেন দেখাচ্ছি, IF5, ভালো করে শোন, ভালো করে পড়।
IF5 in liquid state can conduct electricity. এটা একটা প্রশ্নের অ্যান্সারই আমি তোকে বলছি, যে এটা প্রশ্নটা দেয় যে IF5 এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। IF5 is a covalent compound, but it conducts electricity. Why? Because it dissociates to form cation and anion according to the following reaction. একটা কোশ্চেন এবং তার অ্যান্সার পড়ছিস কিন্তু ভালো করে দেখ। IF5 IF4 plus plus IF6 minus. Draw the structure and determine the hybridization of all the species. মানে IF5 IF4 প্লাস IF6 মাইনাস এদের হাইব্রিডাইজেশন এবং স্ট্রাকচার তোকে বলতে হবে। ইজিয়েস্ট ব্যাপার, বরঞ্চ ওই প্রশ্নটাই কঠিন ছিল যে IF5 একটা লিকুইড স্টেটে কেন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। এটা একটা ভালো প্রশ্ন যে IF5 লিকুইড স্টেটে কেন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, কারণ ওটা ভেঙে যায়, ভেঙে গিয়ে IF4 প্লাস এবং IF6 মাইনাস এরকম ধরনের আয়নে কনভার্টেড হয়। কিন্তু এই তিনটের যে হাইব্রিডাইজেশন, সেই হাইব্রিডাইজেশন ঝটপট করে একটু বল। হাইব্রিডাইজেশন বললেই স্ট্রাকচার বেরিয়ে যাবে, লোন পেয়ারও জেনে ফেলতে পারবি। IF5 এর হাইব্রিডাইজেশন কি হবে? প্রথমটা IF4 প্লাস, এটা কি হবে IF6 মাইনাস, এটাই বা কি হবে? sp3 IF5 sp3d2 আসছে, IF5 sp3d2 আসছে। চলো দেখি আমি করে। IF5 I হচ্ছে 7 প্লাস, সরি 3 লিখছি কেন, 7 ইন্টু 5, তাহলে এখানে 42 চলে আসছে। 35 আর 7 42, 8 5 40 2 1 2 5 1 6, ব্যাস, ভেরি গুড। sp3d2 হাইব্রিডাইজেশন আসছে, সুন্দর ব্যাপার। IF4 প্লাস, এটা কি আসবে? IF4 প্লাস sp3d আসবে, একদম ঠিক। আর IF6 মাইনাস, ছটপট বেরিয়ে যাবে, একেবারে ইজি করে দিয়েছি, জল করে দিয়েছি তোদেরকে। প্র্যাকটিস, রিভিশন এগুলো খুব জরুরি। প্র্যাকটিস ক্লাসগুলো কিন্তু খুবই জরুরি, কারণ এগুলো হলে কি হয়, তুই নিজে যেটা পড়তিস, প্র্যাকটিস করতিস, নিজেকে পড়তে হতো, সেটা আমার কাছেই আবার একবার হয়ে যাচ্ছে এবং অনেকটা ভালো হচ্ছে। অনেক রকমের কোশ্চেন দেখাতে পারছি, সেটাও হচ্ছে। sp3d3, হ্যাঁ sp3d3, গুড। তো এভাবে আমরা দেখছি যে নানান রকমের কোশ্চেন দিলে হাইব্রিডাইজেশন আমরা ঠিকই বের করতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। লোন পেয়ার বের করতে বা এইসব করতেও কোনো অসুবিধা হচ্ছে না। আমরা অনেক রকম ভাবে দিয়ে দেখলাম যে না, তোরা ঠিকঠাক পারছিস। তো এরপরে একটা প্রশ্ন আছে, এখানে একটা প্রশ্ন আছে PCl5, একই রকমের ব্যাপার। তো PCl5 এটা তুই নিজে করিস, মানে অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, কিন্তু নিজে করিস। আচ্ছা, আমি স্ট্রাকচার, VSEPR এবং এই সম্পর্কিত শেপ কেমন হবে না হবে সেটা আমি বললাম। এবারে আরো একটা গুরুত্বপূর্ণ, যেসব জায়গা থেকে কোশ্চেন আসে, আমরা ফ্যাজান্স রুলকে টার্গেট করেছিলাম, আমরা ভ্যালেন্স বন্ড থিওরি, হাইব্রিডাইজেশন
ভিএসিপিআর থিওরি, কেমিক্যাল বন্ডের সব থেকে বেস্ট কয়েকটা পার্ট। কেমিক্যাল বন্ড অনেক বড় চ্যাপ্টার, কেমিক্যাল বন্ড করা মানে 30% হয়ে যাওয়া সিলেবাসে। তো সেই জন্য কেমিক্যাল বন্ডের রিভিশন করানো হবে, আর মলিকুলার অরবিটাল থিওরি পড়ানো হবে না, সেটা তো হয় না। তো মলিকুলার অরবিটাল থিওরি নিয়ে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, যাতে করে একদম ঝাটাকসে তোর মলিকুলার অরবিটাল থিওরি নিয়ে কোশ্চেনে কোনো প্রবলেম কিছু না হয়। একেবারে যখন তখন তুই রাস্তাঘাটে মলিকুলার অরবিটালে বন্ড অর্ডার, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ড লেন্থ, ম্যাগনেটিক প্রপার্টি, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ইচ অ্যান্ড এভরিথিং বলতে পারিস। আজকে ক্লাসের পরে যেন সেটা হয়, সেটা আমি করিয়ে দেবো, আশা করছি করিয়ে দেবো। সাথে কোশ্চেন আমি করাবো মলিকুলার অরবিটাল থিওরি। কিন্তু 1 মিনিট আমাকে সময় দে, আমি একটু জল খাই, আমার গলা শুকিয়ে গেছে। 1 মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি, তারপরে আমরা ফিরে আসছি মলিকুলার অরবিটাল থিওরি নিয়ে। আচ্ছা, চলে এসছি। চল আমরা একটু মলিকুলার অরবিটাল থিওরিটা একটু তোকে মনে করিয়ে দিই, জাস্ট রিক্যাপ, পড়ানোর ব্যাপার নেই, জাস্ট রিক্যাপ করি, ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু বলে দিই, আর তারপরে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করি। তো এই কোশ্চেন নিয়ে আলোচনা করাটা কিন্তু খুবই জরুরি। সবসময় আমি 2-4টে কোশ্চেন দেখাচ্ছি, কারণ এই কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন। বাকি আরও ইজি কোশ্চেন হয়, সেগুলো আমার দেখিয়ে লাভ নেই, ওগুলো তুই যে কোনো সময় পারবি, কোশ্চেন পেপার খুললে তুই ইজিলি পেরে যাবি। তো মলিকুলার অরবিটাল থিওরিতে বেসিক্যালি কি করা হয়েছিল না, অ্যাকচুয়ালি যে জায়গাটা থেকে মলিকুলার অরবিটাল থিওরি হুন্ড মুলিকে নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে এটাই যে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী অক্সিজেন হয়েছিল ডায়াম্যাগনেটিক, কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা গেল যে অক্সিজেন প্যারাম্যাগনেটিক। তোকে একদম পিন পয়েন্ট বেসিক জিনিসটা বুঝতে হবে যে এমো থিওরিটা ইন্ট্রোডাকশনটা হলো কোথা থেকে, কোন জায়গাটা থেকে। অক্সিজেন দিয়েই কিন্তু সকলের ফার্স্ট এই মাথায় এটা এলো, অক্সিজেনের ব্যাপারটা থেকেই কিন্তু এই মাথায় ব্যাপারটা চলে এলো যে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী অক্সিজেন ডায়াম্যাগনেটিক। তাহলে অক্সিজেন ডায়াম্যাগনেটিক কেন, কি করে বুঝবো? আরে বাবা, অক্সিজেনের কটা ইলেকট্রন আছে বাইরের সেলে? 1 2 3 4 5 6। তো অক্সিজেনের আর একটা অক্সিজেনের 1 2 3 4 5 6, এরা যদি পেয়ার করে নেয় তাহলে এইগুলো তো পেয়ারই রয়েছে, এগুলো তো পেয়ারই রয়েছে। অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা কিরকম? অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশনটা এরকম 2s 2 2p4 1 2 3 4 5 6। এই বাইরের সেলে 6টা ইলেকট্রন। তো এই দুটো ইলেকট্রন যদি আর একটা অক্সিজেনের সাথে, আর একটা অক্সিজেন এরকম আছে, আর একটা অক্সিজেনেরও তো এরকম অরবিটাল রয়েছে, বাইরের সেলটা তো রয়েছে, তো এইগুলো তো পেয়ারই হয়েছিল। আর এইটা যদি কিনা এরা বন্ড করে, ডাবল বন্ড করে, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড করে, তাহলে তো ভ্যালেন্স বন্ড থিওরি যেটা বলছে সেটাতে তো অক্সিজেন ডায়াম্যাগনেটিক হয়ে গেল না। অক্সিজেনের তো সব ইলেকট্রন অক্সিজেন মলিকিউল, মানে অক্সিজেন মলিকিউলের কথা বলছি, O2, সে তো ডায়াম্যাগনেটিক হয়ে গেল। কিন্তু এক্সপেরিমেন্ট করে আমি যখন দেখছি যে অক্সিজেন কিন্তু প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করছে, যেটা কিনা এই যে প্যারাম্যাগনেটিজম কিভাবে আসে না আসে সেগুলো সবই কিন্তু 12-এ সলিড স্টেট কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে কিন্তু পড়ানো হবে। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার যে কিভাবে প্যারাম্যাগনেটিক
বিহেভিয়ার শো করছে না করছে সেগুলো আমিই পড়াবো সেগুলো। তো দেখবি কত ভালো লাগবে যে অক্সিজেনের ব্যাপারেও বুঝতে পেরে যাবি আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে না থাকলে কি ব্যাপার হয় না হয়। তো এখানে অক্সিজেন মলিকিউলটা কিন্তু প্যারাম্যাগনেটিক। তো হুন্ড মুলিক্যান প্রথমে ঠিক করেছিলেন যে অক্সিজেনের এই যে প্যারাম্যাগনেটিজম সেটাকে এক্সপ্লেন করার জন্য কোনো থিওরি দরকার। তো ওইটা দিয়ে কাজ করতে করতে কি না মলিকুলার অরবিটাল থিওরি বলে চলে এলো। আসলে অক্সিজেনটাই ঝামেলা করছিল প্রথমে, অন্যদের ক্ষেত্রে হয়তো আমি বলবো যে এমও থিওরি এবং ভিভি থিওরি নিয়ে কোনো কনফ্লিক্ট হয়নি, কিন্তু অক্সিজেনটার ক্ষেত্রেই কিন্তু কনফ্লিক্টটা এসছে এবং অক্সিজেনের ক্ষেত্রেই কিন্তু এই প্রবলেমটা এসছে। এই ব্যাপারটা কিন্তু তুই মাথায় রাখিস যে কি কোন জায়গাটা থেকে প্রথমে আমরা এই ভিভি এমও থিওরিটাকে নিয়ে এলাম। এবার দেখ আমি তোকে এখানে ছোট করে জিস্টে, আমি বেশি ডিটেলে যেতেই চাইছি না, আগে তো পড়িয়েছি। অ্যাটমের কি অরবিটাল আছে? অ্যাটমিক অরবিটাল। অ্যাটমের যে অরবিটাল আছে সেটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটাল যখন কম্বাইন করে তখন তারা মলিকিউল যেটা ফর্ম করে তার মধ্যে কি অরবিটাল থাকে না, তার মধ্যে থাকে যেটা মলিকিউলার অরবিটাল। তো মলিকিউলসের মধ্যে যে ইলেকট্রন থাকবে, অ্যাটম তো কম্বাইন করে মলিকিউল হবে, কিন্তু অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো কোথায় ছিল? অ্যাটমের অরবিটালে ছিল। মলিকুলের মধ্যে ইলেকট্রনগুলো কোথায় থাকবে? মলিকুলার অরবিটালের মধ্যে থাকবে। মলিকুলার অরবিটাল মানে হচ্ছে অ্যাটমিক অরবিটাল কম্বাইন করার পরে যেটা তৈরি হবে সেটাকেই বলা হবে কি মলিকুলার অরবিটাল। তো এই কারণে অ্যাটমিক অরবিটালগুলোকে কম্বাইন করে মলিকুলার অরবিটাল তৈরি করাটা জরুরি। তো এই জিনিসটা করতে গিয়ে দেখ যে অ্যাটমিক অরবিটাল কত রকম টাইপের হয়, ভালো করে তুই ব্যাপারটা বুঝে নে। যে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল অতখানি যাচ্ছি না আমরা। অ্যাটমিক অরবিটাল তার মধ্যে এস অরবিটাল হচ্ছে স্পেরিক্যাল, পি অরবিটালটা ডাম্বেল, এটা হচ্ছে ডাবল ডাম্বেল, এরকম ধরনের দেখতে হয়, ভেরিয়াস টাইপের দেখতে হয়। তো এই টাইপ অফ অ্যাটমিক অরবিটালের উপরে কিন্তু অনেকটা বিষয়টা ডিপেন্ডেন্ট। আমি তোকে দেখিয়ে দিই। প্রথম কথা হচ্ছে যে মলিকুলার অরবিটাল থিওরিতে কিছু বক্তব্য ছিল, সেই বক্তব্যগুলো ফটাফট জেনে নিই। যে ইলেকট্রনস, দেখ এক নম্বর বক্তব্য কি না, ইলেকট্রনস ইন দ্য মলিকিউলস আর প্রেজেন্ট ইন ভেরিয়াস মলিকুলার অরবিটাল অ্যাজ দ্য ইলেকট্রন অফ অ্যাটম আর প্রেজেন্ট ইন অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটালে যেরকম ইলেকট্রন থাকে সেরকম মলিকুলার অরবিটালেতেও ইলেকট্রন থাকে। অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক অরবিটাল এবং মলিকুলের ক্ষেত্রে মলিকুলার অরবিটাল। তো মলিকিউলস গুলো ভেরিয়াস যে মলিকুলের যে ভেরিয়াস মলিকুলার অরবিটাল আছে সেই মলিকুলার অরবিটালের মধ্যে কিন্তু ইলেকট্রনগুলো থাকবে। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাটমিক অরবিটাল যখন কম্বাইন করে মলিকুলার অরবিটাল তৈরি করবে তারা কি না কম্পারেবল এনার্জি হতে হবে এবং প্রপার সিমেট্রি হতে হবে। সিমেট্রি মানে প্লাস মাইনাস হলে হবে না, প্লাস প্লাস দুজনের অ্যামপ্লিটিউড ম্যাচ করতে হবে। একজনের অ্যামপ্লিটিউড এরকম, আরেকজনের অ্যামপ্লিটিউড এরকম, একজনের পজিটিভ একজনের নেগেটিভ, এসব হলে হবে না। আর এনার্জিও ম্যাচ করতে হবে, এনার্জি এবং সিমেট্রি দুটোই ম্যাচ করতে হবে। তো 1s অরবিটালের সাথে কম্বাইন করতে পারে, কিন্তু 1s অরবিটাল 2s অরবিটালের সাথে সাধারণত করে না। অনেক ক্ষেত্রে অনেক এক্সেপশন তো হয়, সাধারণত এটা করে না। জেনারেলি কম্বিনেশন হবে না, 1s হবে, 1s 2s হবে না। দিস মিনস দ্যাট 1s ক্যান কম্বাইন উইথ অনলি উইথ 1s, 1s ক্যান নট কম্বাইন উইথ 2s। কারণ কি 2s হ্যাজ হায়ার এনার্জি কাছাকাছি না হলে কম্পারেবল এনার্জি হতে হবে, কাছাকাছি এনার্জি হতে হবে। এমন নয় যে এক্স্যাক্টলি সেম এনার্জি হতে হবে, কিন্তু কম্পারেবল এনার্জি হতে হবে। দিস ইজ স্টেটমেন্ট নাম্বার 2। অ্যাটমিক অরবিটাল কম্পারেবল এনার্জি আছে, প্রপার সিমেট্রি আছে, তবেই তারা কি করবে না তারা
কম্বাইন করে কি করবে না মলিকুলার অরবিটাল তৈরি করবে। কিন্তু মলিকুলার অরবিটাল তৈরি করার সময় একটা একটা অরবিটাল আর একটা অরবিটালের সাথে ওভারল্যাপ করতে হবে, কিছুটা পরিমাণে ওভারল্যাপ করতে হবে, এমন ডাইরেকশনে আসবে না যেরকম এটা পিজেড অরবিটাল, এটা পিএক্স অরবিটাল, এই বরাবর এলে কোনো রকম ভাবে কিন্তু এখানে ওভারল্যাপটা হবে না। এরকম জায়গায় এরকম করে থাকলে এখানে কোনো ওভারল্যাপটা হচ্ছে না, এরকম ধরনের হবে না, এখানে ওরিয়েন্টেশন ম্যাচ করছে না, এরকম ধরনের হলে হবে না। সবসময় কিন্তু কম্পারেবল এনার্জি, প্রপার সিমেট্রি এবং প্রপার ওরিয়েন্টেশনও হতে হবে। ওরিয়েন্টেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওরিয়েন্টেশন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাকে এবারে কি না an electron, দেখ কথাটা ভালো করে শোন, an electron in an atomic orbital is influenced by one nucleus। ধর এখানে অ্যাটম নিউক্লিয়াস আছে আর এখানে ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনটা শুধুমাত্র একটা নিউক্লিয়াস দিয়েই কিন্তু ইনফ্লুয়েন্সড। কিন্তু যখন মলিকুলার অরবিটাল, ধর ডাইঅ্যাটমিক মলিকুল, ধর এ আর বি, এই অ্যাটমিক অরবিটাল এ আর বি এর অ্যাটমিক অরবিটাল, তো এর যা ইলেকট্রন, এর নিউক্লিয়াস এটা আর বি এর নিউক্লিয়াস এটা, তো যত ইলেকট্রন সব কিন্তু দুটো দুটো নিউক্লিয়াস দিয়ে কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে। দেখ, বাট ইন মলিকুলার অরবিটাল ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই টু অর মোর নিউক্লিয়াই। যদি আরো অনেকগুলো অ্যাটম একসাথে ওভারল্যাপ করে তাহলে তখন তো সেটা ট্রাইঅ্যাটমিক বা টেট্রাঅ্যাটমিক এরকম হলে আরো তো বেশি বেশি নিউক্লিয়াস একসাথে চলে আসবে। তো সেই জন্য অ্যাটমিক অরবিটালকে বলে মোনোসেন্ট্রিক। দিস ইজ ইম্পর্টেন্ট, অ্যাটমিক অরবিটাল মোনোসেন্ট্রিক, কিন্তু মলিকুলার অরবিটাল পলিসেন্ট্রিক। মলিকুলার অরবিটাল পলিসেন্ট্রিক, এই একটা অ্যাটম এই একটা অ্যাটম যদি হয় এর নিউক্লিয়াস আছে এর নিউক্লিয়াস আছে, পলিসেন্ট্রিক সেই জন্য বলা হচ্ছে। কিন্তু অ্যাটমিক অরবিটাল সবসময় মোনোসেন্ট্রিক। অ্যাটমিক অরবিটাল একটাই সেন্টার, তার ইলেকট্রনের উপরে ইনফ্লুয়েন্স কিন্তু একটাই সেন্টার ইলেকট্রনের উপরে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে। তাই অ্যাটমিক অরবিটাল মোনোসেন্ট্রিক, কিন্তু মলিকুলার অরবিটাল সবসময়ের জন্যই পলিসেন্ট্রিক। গুরুত্বপূর্ণ কথা এগুলো। দেখ এবারে, the number of molecular orbital formed is equal to the number of combining atomic orbital। এই একটা অ্যাটমিক অরবিটাল এই একটা অ্যাটমিক অরবিটাল কম্বাইন করছে, কম্বাইন করে একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং, দুটো দুটো এ একটা একটা দুটো কম্বাইন করছে, তো একটা একটা দুটো তৈরি করবে। যখন কম্বাইন করবে অ্যাটমিক অরবিটাল গুলো, তারা কি হবে না দুটো অরবিটাল নতুন মলিকুলার অরবিটাল তৈরি করবে, এবং এই মলিকুলার অরবিটাল একটাকে বলে বন্ডিং মলিকুলার অরবিটাল এবং আদার অন্যটাকে বলে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। যেটা কিনা বেশি এনার্জি, দেখ এটা লেখা আছে অ্যান্টি বন্ডিং আর এটা লেখা আছে বন্ডিং। সিম্পল ব্যাপার, আগে থেকেই জানিস, আমি আর বোঝাতে চাই না। দ্য বন্ডিং মলিকুলার অরবিটালে সবসময় কি হয় না লোয়ার এনার্জি হয়, হেন্স দ্য গ্রেটার স্টেবিলিটি করসপন্ডিং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল চাইতে বন্ডিং এর এনার্জি কম হয়। বন্ডিং এর এনার্জি কম হওয়া মানে তার স্টেবিলিটি বেশি হয়, তো বন্ডিং এ ইলেকট্রন থাকলে স্টেবিলিটি বেশি হবে। Just as the electron probability distribution around the nucleus an atom is given by atomic orbital, electron probability distribution around the group of nuclei in the molecule given by molecular orbital। একটা অ্যাটমের নিউক্লিয়াসের চারিধারে যে জায়গায় ইলেকট্রন থাকে একে বলে অ্যাটমিক অরবিটাল। সেরকম একটা মলিকুলার অরবিটাল ক্ষেত্রে তার চারিধারে যেটা রয়েছে, যেখানে ইলেকট্রনের প্রবাবিলিটি পাওয়ার চান্স বেশি আছে, এটাকেই বলা হচ্ছে আলটিমেটলি এমও। এটাই যেরকম এও এটা সেরকম এমও। একটা ইলেকট্রন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ইলেকট্রন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে কি, মানে ইলেকট্রনটা কতখানি পাওয়ার চান্স আছে, কোন জায়গায় প্রবাবিলিটি আছে, সে তো অ্যাটমিক স্ট্রাকচারে পড়েইছিস, তো সেই বিষয়টাই এখানে সম্পর্কযুক্ত। যে ইলেকট্রন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যারাউন্ড দ্য গ্রুপ দ্য নিউক্লিয়াস ইজ গিভেন বাই মলিকিউলার অরবিটাল। মলিকুলার অরবিটাল এটাকে বলে। তো এরপর 7 কি
Now the molecular orbitals like atomic orbitals filled accordance with the Auber principle. Auber principle কি বলা আছে? লোয়ার এনার্জি ফিল ফার্স্ট, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, একই রকম এনার্জি থাকলে প্রত্যেকটা স্পিন অপোজিট হবে, এবং হুন্স রুল যেরকম অ্যাটমিক অরবিটালে ভর্তি করার সময় আউবার প্রিন্সিপাল, পাউলি প্রিন্সিপাল, হুন্স রুল এসব আমরা ইউজ করতাম, সেরকমই মলিকুলার অরবিটালের ক্ষেত্রেও কিন্তু এগুলোই একই জিনিস ইউজ হবে। এবারে দেখ যে টাইপস অফ এমও এবং এনার্জি লেভেল কিভাবে আমরা করছি। দেখ যে অ্যাটমিক অরবিটাল 1s আর 1s ওভারল্যাপ করে কি সিগমা 1s, এটা হচ্ছে সিগমা স্টার 1s। অ্যান্টি বন্ডিং গুলোকে স্টার সাইন দিয়ে লেখা হয়, বন্ডিং গুলোকে এমনি নর্মালি সিগমা 1s এরকম করে লিখে দেওয়া যেতে পারে। তো এটাও গেল ওর কি বন্ডিং অ্যান্টি বন্ডিং অরবিটাল এর ক্ষেত্রে। আচ্ছা, এস অরবিটাল শুধুমাত্র সিগমা বন্ড ফর্ম করে, কিন্তু পি অরবিটাল সিগমা বন্ডও ফর্ম করে, পাই বন্ডও ফর্ম করে। এস অরবিটাল শুধুমাত্র সিগমা বন্ড ফর্ম করে, পি অরবিটাল পাই বন্ডও ফর্ম করে এবং সিগমা বন্ডও ফর্ম করে, দুটোই অ্যাট এ টাইম ফর্ম করে। আচ্ছা, এটা একটা এস অরবিটাল এবং এস অরবিটাল কম্বাইন করছে, ধর 1s কম্বাইন করছে। তো যদি ম্যাচ করে তাহলে একটা বন্ডিং হবে, ধর এটা এস এটা প্লাস, তাহলে তারা জুড়ে প্লাস প্লাস এরকম হবে। তাহলে ধর এটা প্লাস আর এটা মাইনাস, সিমেট্রি ম্যাচ করেনি, তাহলে এরকম হয়ে যাবে প্লাস, এরকম হয়ে যাবে মাইনাস, একটু দূরে দূরে সরে যাবে, এবং মাঝখানে একটা নোডাল প্লেন হবে, থাকবে। কিন্তু পি এর ক্ষেত্রে সিগমা ওয়ান যখন ফর্ম করবে তখন এরকম এন্ড অন ওভারল্যাপ হবে। তো সিমেট্রি ধর যদি ম্যাচ করে প্লাস 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 হয়, ম্যাচ করে তাহলে সিগমা বন্ডিং, আর এটা যদি প্লাস এটা মাইনাস মাইনাস প্লাস এটা যদি হয় তাহলে অ্যান্টি বন্ডিং। আর পাই বন্ড যখন করবে তখনও একই ব্যাপার, যে উপরে উপরে যদি প্লাস প্লাস যদি ম্যাচ করে যায় তাহলে প্লাস প্লাস মাইনাস মাইনাস, নাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস। এটা হচ্ছে পাই বন্ডিং, পাই অ্যান্টি বন্ডিং। ব্যাস, পাই দু রকমের করবে। ডি আমাদের জানতে হবে না, ডি কিরকম ভাবে বন্ড করবে ডি তে আমাদের জানতে হবে না, অতখানি এমও সিলেবাসে নেই, জয়েন্টেও নেই। এবারে কি না, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ভালো করে কয়েকটা বিষয় দেখে নেই। সেটা কি না, আমরা এনার্জি লেভেল যখন মলিকিউলের টোটাল ইলেকট্রন 14 বা 14 এর চাইতে কম, মলিকিউলটার টোটাল ইলেকট্রন 14 বা 14 এর চাইতে 14 total electrons in the molecules are less than 14 বা 14 ইকুয়াল যদি হয়, সেই অবস্থায় কিরকম অরবিটাল গুলো এমও গুলো কিরকম থাকবে না। দেখ 1s এর কোনো প্রবলেম নেই, এটা তো সিগমা 1s সিগমা স্টার 1s। 2s এবং 2s এরও কোনো প্রবলেম নেই, সিগমা 2s সিগমা স্টার 2s। এখানে যখন তুই টুপি যখন করতে যাবে তখন পাই প্রথমে থাকবে, পাই এটা পাই, তারপরে সিগমা, তারপরে পাই স্টার, তারপরে সিগমা স্টার। তাহলে 14 পর্যন্ত প্রথমে পাই, তারপরে সিগমা, তারপরে পাই স্টার, তারপরে সিগমা স্টার, এই অর্ডারটা। সিগমা 1s স্টার, সিগমা 2s স্টার, পাই 2px 2py, সিগমা 2p x পাই 2px 2py স্টার আর 2pz। এটা হচ্ছে 14টা ইলেকট্রন এর মধ্যে যদি হয়, আর 14টা যদি বেশি হয়
তখন এই পাইটা, এই সিগমা আর পাই, এটা পাশাপাশি রেখে আমি দেখাচ্ছি, সিগমা আর পাইটা কিন্তু জাস্ট উল্টো হয়ে যায়। এই যে দেখ, বাঁদিকের ছবিটা হচ্ছে তোর 14টার মধ্যে, আর এটা হচ্ছে গ্রেটার দ্যান 14, মানে 14টার মধ্যে মানে নাইট্রোজেন মলিকিউলটার মধ্যে, আর এখানটাতে অক্সিজেন অনওয়ার্ডস। তাতে একটাই জিনিস তুই পার্থক্য লক্ষ্য করতে পারবি, ভালো করে লক্ষ্য করে দেখে নে, যে সিগমাটা এখানে নিচে আছে কিন্তু এখানে সিগমাটা উপরে রয়েছে। পাই আর সিগমা এইটুকু জায়গা, আমি একটা অন্য কালার দিয়ে দেখাই, তুই শুধু এইটুকু জায়গা ভালো করে লক্ষ্য করে রাখবি, তাহলেই হবে। এই জায়গাটুকু ডিফারেন্স আছে, এইটুকু জায়গার শুধু ডিফারেন্স আছে, বাকি আর কোনো জায়গায় কোনো ডিফারেন্স নেই। 14টার বেশি ইলেকট্রন থাকলে সিগমা নিচে পাই উপরে, আর 14টার চাইতে কম ইলেকট্রন, 14টা বা 14টাও ইকুয়াল টু অর লেস থাকলে এরকম। তো এই এনার্জি লেভেল, এটাকে বলে এনার্জি লেভেল, এমও এনার্জি লেভেল, মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল, এমও এনার্জি লেভেল। এটা তোকে ভালো করে এই এমও এনার্জি লেভেলটা মনে রাখতে হবে। এখানে অনেক কিছু আছে কিন্তু সেগুলো আমাদের সিলেবাসে নেই। এখন যে কেউ প্রশ্ন করতে পারিস যে কেন এরকম হচ্ছে, কেন, সেগুলো বলতে পারা যায়। অ্যাকচুয়ালি কি হয় না, যখন কিনা ইলেকট্রনটা কম থাকে তখন এই সিগমা আর সিগমা, এইখানে যে সিগমা অরবিটাল আর এটাও সিগমা, একই রকমের অরবিটাল, এদের মধ্যে রিপালশন হয়, রিপালশন হয়ে সিগমাটা উপরে উঠে যায়। কিন্তু কি হয় না, যখন কিনা বেশি ইলেকট্রন থাকে, অক্সিজেন ফক্সিজেন এইসব, তখন কি হয় না, এস অরবিটালগুলো নিজের দিকে টেনে নেয় নিউক্লিয়াসের দিকে, ফলে এইখানে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা বেশি হয়ে যায়। এই গ্যাপটা, এইখানে যে গ্যাপটা যেটা বেশি হয়ে যায়, সেই জন্য সিগমা অরবিটাল এবং সিগমা অরবিটাল পরপর থেকে যায়, একে বলে কনফিগারেশন ইন্টারঅ্যাকশন। তো যাকে আমি তোকে বলবো যে তুই এই এনার্জি লেভেল ডায়াগ্রামটা, তুই হয়তো অনেক শর্টকাট ট্রিক ইউজ করতে পারিস, কিন্তু এনার্জি লেভেল ডায়াগ্রাম বললে কিন্তু এটাই আঁকতে হবে, নাইট্রোজেন বললে এটাই আঁকতে হবে, অক্সিজেন বললে এইভাবেই আঁকতে হবে, নাইট্রোজেনটা বাঁ দিকে, অক্সিজেনটা ডান দিকে, ফ্লুরিন বললে ডান দিকে টাকতে হবে, C2 বললে বাঁ দিকে টাকতে হবে। এই ব্যাপারগুলো একটু খেয়াল করে চলতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে, এখানে অ্যান্সার করতে পারবি। বাকি বন্ড অর্ডার ফন্ড অর্ডার বা এইসব জিনিসপত্র কিভাবে বের করতে হবে আমি সব বলে দিচ্ছি তোকে, কোনো অসুবিধার কিছু নেই, এগুলো নিয়ে আমি ডিসকাস করে দিচ্ছি। তো দেখ যে আমরা এখান থেকে এমও থিওরি থেকে কি কি জিনিস দিয়ে প্রশ্ন দিতে পারে, কি কি বেস করে প্রশ্ন দিতে পারে, ভালো করে কথাটা শুনে নে। প্রথম কথা, বন্ড অর্ডার তোকে বের করতে দিতে পারে। বন্ড অর্ডার, যে বন্ড অর্ডার একটা স্পিসিস তুলে দিয়ে বলতে পারে N2 প্লাস N2 মাইনাস, NO প্লাস NO মাইনাস, বা O2 প্লাস O2 মাইনাস, এরকম ভাবে বন্ড অর্ডার তোকে বের করতে দিতে পারে। তো তুই ডাইরেক্টলি বন্ড অর্ডার বের করতে পারিস। বন্ড অর্ডার কি করে বের করে না, হাফ অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, এইটা করে বন্ড অর্ডার বের করা যেতে পারে। কিন্তু এত শত ঘাটার দরকার নেই, আমি এমনিতেও তোকে বলে দেবো যে বন্ড অর্ডার আগেও বলেছিলাম আমি, তাও আবার একবার আমি তোকে মনে করিয়ে দেবো। বন্ড অর্ডার ছাড়া তোকে বলতে পারে যে যে স্পিসিসগুলোর কথা বলছে, যে মলিকিউল বা আয়নগুলোর কথা বলছে, তাদের স্টেবিলিটি কেমন হতে পারে, স্টেবিলিটির অর্ডার সাজাতে বলতে পারে। তো স্টেবিলিটির অর্ডার যদি সাজাতে বলে, তাহলে সবসময় মনে রাখবি যে তুই তো বন্ড অর্ডার বের করেছিস, তো বন্ড স্টেবিলিটি সবসময়, বন্ড অর্ডার যত বাড়বে স্টেবিলিটিও তত বাড়বে, বন্ড অর্ডার যত বাড়বে ততই স্টেবিলিটি বাড়বে।
বন্ড অর্ডারের সাথে স্টেবিলিটি কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল। নাইট্রোজেনের বন্ড অর্ডার হচ্ছে 3, অক্সিজেনের বন্ড অর্ডার 2, তো বোঝাই যাচ্ছে নাইট্রোজেন বেশি স্টেবল অক্সিজেনের চাইতে। তাহলে স্টেবিলিটি অফ দ্য মলিকিউলস সেটা কিন্তু বন্ড অর্ডার জানলে সেখান থেকে তুই স্টেবিলিটি অফ দ্য মলিকিউলস সেটা তুই কম্পেয়ার করতে পারিস। এবারে কি নেচার অফ দ্য বন্ড, নেচার অফ দ্য বন্ড মানে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড কিরকম আছে ওটা তো বন্ড অর্ডার থেকেই তুই ডাইরেক্টলি বের করতে পারবি। 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক নেচার। ম্যাগনেটিক নেচার মানে সে কি প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক, এটা বলতে হয়। প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক এটা বলতে হয়। তো প্যারাম্যাগনেটিক মানে যার আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, প্যারাম্যাগনেটিক মানে যার আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, ডায়াম্যাগনেটিক মানে যার আনপেয়ার্ড ইলেকট্রন নেই। এটা নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। বন্ড লেন্থ, বন্ড লেন্থটা আবার না, বন্ড অর্ডার তুই বের করছিস, বন্ড অর্ডার যত বেশি বন্ড লেন্থ তত কম। বন্ড অর্ডারের সাথে বন্ড লেন্থ কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। বন্ড অর্ডার যত বেশি হবে বন্ড লেন্থটা, ডাবল বন্ড লেন্থ কিন্তু ট্রিপল বন্ড লেন্থের চাইতে ছোট, এই বড়। সিঙ্গেল বন্ড লেন্থ আরো বড়, সিঙ্গেল বন্ড লেন্থ বড়, ডাবল বন্ড লেন্থ তারপরে একটু ছোট, ট্রিপল বন্ড লেন্থ আরোই ছোট। তো বন্ড লেন্থ আস্তে আস্তে যত বাড়বে বন্ডের স্টেবিলিটি বা এই সমস্ত আস্তে আস্তে কমবে। বন্ড অর্ডার এগুলো সবই বন্ড লেন্থ, স্টেবিলিটি, নেচার অফ দ্য বন্ড, এই 3টে জিনিস কিন্তু সবই এইটা এইটা এইটা, এই 3টে জিনিস কিন্তু সবগুলোই বন্ড অর্ডার বের করলেই তুই বের করতে পারবি। তার মানে এখানে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার চলে এলো যেটা, সেটা হচ্ছে বন্ড অর্ডার আমি কি করে বের করব সেটা, আর ম্যাগনেটিক নেচারের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে কি নেই সেটা কি করে আমি ফটাকসে পেয়ে যাব। এই দুটো ব্যাপার যদি আমার হয়ে যায় তাহলে এখান থেকে সব প্রশ্নে অ্যান্সার করতে পারবো, সেটাই আমি তোকে দেখাচ্ছি। আচ্ছা, প্রথম কথা, বন্ড অর্ডার মানেই হচ্ছে যে দুটো অ্যাটমের মধ্যে কতগুলো বন্ড আছে। ভাই সিম্পল ব্যাপার, যে কটা বন্ড আছে। এবার 2.5 বা 3.5 বা 1.5 এরকম ধরনের যদি বন্ড থাকে তাহলে তোর সেখানে কিছু মন খারাপ করার কিছু নেই যে স্যার ভুলভাল বলে, এরকম ভাবে কিছু ভাবার কিছু নেই। অ্যাকচুয়ালি কি হয় না, অনেক সময়তেই রেজোন্যান্সের জন্যে কি হয় না, তার বন্ড অর্ডার কিন্তু চেঞ্জ হয়ে যায়, ফ্র্যাকশনাল বন্ড অর্ডার। একটা কম্পাউন্ড হয়তো ধর কার্বন মনোঅক্সাইড, সে আবার কখনো কখনো কি হয় না, সে আবার তার ইলেকট্রন নিয়ে ডাবল বন্ডও হয়, কখনো আবার ট্রিপল বন্ডও হয়ে যায়। তো আমরা আবার যখন তাকে রেজোন্যান্স করে দেখি যে এইটা দুটো আছে, তাহলে এখানে 3টে বন্ড আছে, এখানে 5টা বন্ড আছে, তো 5টা বন্ড আছে কিন্তু দুটো স্ট্রাকচার আছে, তাহলে 2.5 করে আমরা বন্ড অর্ডার এরকম ভাবে ধরে নিতে পারি। এগুলো কিনা সব সময়ের জন্যই সম্ভব, কারণ বন্ড অর্ডার ব্যাপারটা কিন্তু যতগুলো তার পসিবল স্ট্রাকচার রয়েছে সব স্ট্রাকচারের অ্যাভারেজ করে যে বন্ডটা আসছে সেটাই। এমন ভাবার কোনো কারণ নেই যে 2.5টা বন্ড এটা হতেই পারে না, এরকম ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে যে অনেকগুলো স্ট্রাকচার মিলিতভাবে তার কোথাও হয়তো 2টো বন্ড আছে, কোথাও হয়তো 3টে বন্ড আছে, কোথাতেও 2.5টা বন্ড নেই, কিন্তু আমি ইন অ্যান অ্যাভারেজ তার বন্ডটা কিন্তু আমি 2.5 এরকম ভাবে দেখছি। তো এই ব্যাপারটা কিন্তু মনে রাখবি, এই ব্যাপারটা সেই কারণেই কি হয়
বেনজিনে যেরকম বন্ড অর্ডার 1.33, তো বেনজিনে তো ডাবল বন্ডও আছে, সিঙ্গেল বন্ডও আছে, কিন্তু অ্যাভারেজ করে সবকিছু করলে কিন্তু বন্ড অর্ডার 1.33 আসবে। তো সেগুলো ক্যালকুলেশন করে বের করাও যায় কতগুলো রেজনেটিং স্ট্রাকচার এই হিসাবে। তো সাধারণত আমরা বন্ড অর্ডার যখন বের করি তখন অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, বন্ডিং ইলেকট্রন থেকে অ্যান্টি বন্ডিং ইলেকট্রনকে মাইনাস করে 2 দিয়ে ডিভাইড করি, নেট বন্ডে কটা ইলেকট্রন আছে সেটা পাওয়া যায়। তো নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য বন্ডিং অরবিটাল অ্যান্টি বন্ডিং, এটা করতে গেলে তোকে প্রত্যেকটা এনার্জি লেভেল ডায়াগ্রাম গুলো কিন্তু আঁকতে হবে। এনার্জি লেভেল ডায়াগ্রামটা না আঁকলে তুই এটা করতে পারবি না। কিন্তু ছোটখাটো প্রসেসে কিন্তু আমরা এটা করতে পারি। বন্ড অর্ডার 1 মানে তো বললামই যে সিঙ্গেল বন্ড আছে, বন্ড অর্ডার 2 মানে ডাবল বন্ড আছে, বন্ড অর্ডার 3 মানে ট্রিপল বন্ড আছে, ফ্র্যাকশনাল হলেও সেই অনুযায়ী আছে। এবার দেখ যে বন্ড অর্ডার এখানে 9 থেকে 19 পর্যন্ত দেয়া রয়েছে, বা বাকি তো আমি তোকে তাও বাকিগুলোও বলে দিচ্ছি। তো বন্ড অর্ডার এখান পর্যন্ত ট্রিকটা মনে রাখার ট্রিকটা চলে বলে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে বন্ড অর্ডার যার 14টা ইলেকট্রন রয়েছে তার বন্ড অর্ডার হবে 3। এবারে 14 থেকে 13, 12, 11, 10, 9 পর্যন্ত যখন যাবি তখন আস্তে আস্তে 0.5 করে তুই কমাবি, উপরের দিকে 0.5 তুই কমাবি, 3 থেকে 2.5, তারপরে 2, তারপরে 1.5, তারপরে 1, তারপরে 0.5। আবার 14 থেকে যখন 15, 16, 17, 18, 19 এরকম যাবি তখন কিন্তু আবার 0.5 করে তুই কমাতে কমাতে যাবি। এরকম ভাবেই তুই বন্ড অর্ডারটা 9 থেকে 19টা ইলেকট্রন পর্যন্ত তুই সহজেই পেয়ে যাবি। আরো যদি বেশি পেতে চাস তাহলে এখানে আমি একটা বড় টেবিল বানিয়ে দিয়েছি, যে বড় টেবিলটা 1 থেকে একদম 20টা পর্যন্ত ইলেকট্রন সকলেরই আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে এবং তার বন্ড অর্ডার কত সেটা তুই পেয়ে যাবি। শুধুমাত্র কার্বন মনোক্সাইড প্লাস এরটা মিলবে না, এই রকম ট্রিকে কখনো মিলবে না। কার্বন মনোক্সাইড প্লাস এক্সেপশনাল এটা ট্রিকে মিলবে না, সিও প্লাসটা। বাকি সকলের ক্ষেত্রে কিন্তু কি হবে না, এই অনুযায়ী কিন্তু মিলে যাবে। একটা হচ্ছে 0.5, দুটো হচ্ছে 1, তিনটে হচ্ছে 0.5, চারটেতে 0, আবার 5 থেকে 0.5, 6তে 1, 7তে 0.5, 8এ 0, আবার 9 0.5, 10এ 1, 11তে 1.5, 12তে 2, 2.5, 3। এই 9-এর পর থেকে তুই দেখ যে 9-এর পর থেকে কেসটা হয়ে যাচ্ছে কিন্তু 1 থেকে 8 পর্যন্ত কিন্তু এখানে আমি আবার দিয়ে দিয়েছি। 9 থেকে তো 14, 20তে হচ্ছে 0, 20 হচ্ছে 0, বাকি 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত যদি করতে চাস তাহলে এখানে দেয়া রয়েছে। তো সেখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনও দেয়া রয়েছে। তো টেবিলটা চাইলে মনে রাখলেই সুবিধা, যখন তখন বন্ড অর্ডার বের করা যাবে। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সে ব্যাপারেও আমি তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কিভাবে হবে না হবে। আচ্ছা, এখানে দেখ যে কার্বন মনোক্সাইড NO প্লাস, O2 প্লাস, O2 মাইনাস, O2 মাইনাস 1, এগুলোতে টোটাল নাম্বার অফ ইলেকট্রন তুই বের করে বন্ড অর্ডার তুই বের করতে পারবি। যেরকম কার্বন CO 8, আর টোটাল নাম্বার অফ ইলেকট্রন কার্বনের হচ্ছে 6টা, অক্সিজেনের হচ্ছে 8টা, তার মানে 8 এ 6 14টা, নাইট্রোজেনের 7 আর 8 এটা হচ্ছে 15টা, NO প্লাস মানে 15টা, তার থেকে 1 গেল 14টা হলো। O2 হচ্ছে 8 8 16টা, O2 প্লাস হচ্ছে 16টা, একটা চলে গেল তাহলে 15টা, O2 2 মাইনাস হচ্ছে O2 হচ্ছে 16টা আর 2 এ 18টা, O2 মাইনাস 1 মানে O2টা 16টা আর 17টা। তুই এগুলো যদি বের করে ফেলতে পারিস তাহলে অটোমেটিক্যালি 14টা 15টা এগুলো থাকলে, 14টা 15টা এগুলো থাকলে, যেগুলো হয় আর কি, 14তে এরকম 3, 15তে 2.5,
এগুলো হয়, তো সেগুলো তুই যখন তখন ওখান থেকে তুই বসিয়ে দিতে পারবি। যেরকম 14টা হয়তো 3 হয়, এটা 2.5 হয়, এটা 3 হয়, এটা এটা 2 হয়, এটা 2.5 হয়, এটা 18, এটা 1 হয়, এটা 1.5 হয়। এগুলো কি বলতো, তুই টোটাল ইলেকট্রনটা জানার পরে ওই টেবিলটা মনে রাখলে এখান থেকে বন্ড অর্ডার তুই বের করতে পারিস। বন্ড অর্ডার বের করলে কি কি কাজে লাগবে আমি কোশ্চেনে দেখাচ্ছি। আচ্ছা, একটা জিনিস তুই ভালো করে মনে রাখবি, সেটা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট ব্যাপার একটা। দেখ একটা কথা, আমি 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 তোকে কি বলেছি, আমি বলেছি যে বন্ড অর্ডার যদি তুই বের করিস, বন্ড অর্ডার যার বেশি তার স্টেবিলিটিও বেশি। এটা বলেছি তো। অনেক সময় দুটো স্পিসিসের বন্ড অর্ডার সেম চলে আসতে পারে, এই বন্ড অর্ডারটা সেম চলে আসতে পারে। তো যদি চলে আসে তাহলে তখন কি হবে? কারণ আমি তো বলেছি যে বন্ড অর্ডার যদি যার বেশি তার স্টেবিলিটি বেশি, কিন্তু দুজনে যদি বন্ড অর্ডার যদি সেম চলে আসে তখন, তো সে ব্যাপারটা আমি তোকে বলছি। আপাতত তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর যে বন্ডিং এ যদি বেশি ইলেকট্রন থাকে অ্যান্টি বন্ডিং এর চাইতে, তাহলে মলিকিউল সবসময় স্টেবল হবে O2N2। যাদের বন্ডিং মলিকুলার অরবিটাল অকুপাইড, বন্ডিং অরবিটালে বেশি ইলেকট্রন আছে অ্যান্টি বন্ডিং অরবিটালের চাইতে, তারা তাহলে বেশি স্টেবল হবে। এবার তুই শোন যে অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন বেশি বন্ডিং এর চাইতে, বাট দিস কেস ইজ নেভার পসিবল। এরকম হতেই পারে না, কারণ বন্ডিং এ আগে ইলেকট্রন ভরবে, তারপরে তো বন্ডিং এ ইলেকট্রন অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ভরবে। তুই এরকম আছে, এরকম এখানে বন্ডিং অরবিটাল আর এখানে অ্যান্টি বন্ডিং অরবিটাল, তো এখানে আগে ইলেকট্রন ভরবে তারপরে তো এখানে ভরবে। তো এটা হচ্ছে বন্ডিং অরবিটাল, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। তো কেমন কি কখনো হতে পারে যে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বেশি আছে বন্ডিং এর চাইতে? এরকম হতেই পারে না, এরকম হতেই পারে না। তো এই কেসটা কিন্তু সম্ভব নয়, এরকম ধরনের পসিবিলিটি হতে পারে না। কেস নাম্বার 3 যেটা হতে পারে সেটা হচ্ছে, যেটা নিয়ে আমাদের মূল আলোচনা, যেটা নিয়ে আমরা জেনারেলি বলতে চাইছি, সেটা হচ্ছে কি না, এইটাই হচ্ছে, যদি বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সেম হয়ে যায় তাহলেও কিন্তু মলিকিউলটা আনস্টেবল হবে। বন্ডিং ইলেকট্রন এবং অ্যান্টি বন্ডিং ইলেকট্রন যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু মলিকিউলটা আনস্টেবল হবে। কারণ অ্যান্টি বন্ডিং এর ইনফ্লুয়েন্স অফ অ্যান্টি বন্ডিং ইজ স্লাইটলি মোর দ্যান বন্ডিং ইলেকট্রন। ধর দুটো অ্যান্টি বন্ডিং আছে, দুটো বন্ডিং এ আছে, এটা বন্ডিং আছে অ্যান্টি বন্ডিং, কিন্তু এর ইনফ্লুয়েন্স, অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের ইনফ্লুয়েন্স বন্ডিং ইলেকট্রনের ইনফ্লুয়েন্সের চাইতে বেশি। সেই জন্যে, 1 মিনিট দাঁড়া, পাখাটা চালু বন্ধ করে দিচ্ছি। তো যদি দেখ বন্ডিং ইলেকট্রন যদি বেশি থাকে অ্যান্টি বন্ডিং, তাহলে তো মলিকিউল স্টেবল। কিন্তু যদি সমানও হয়, মানে বন্ড অর্ডার যদি দুজনের ইকুয়ালও হয়ে যায়, তখন দেখতে হবে যে কার বন্ডিং এ ইলেকট্রন বেশি আছে না অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বেশি আছে, সেটা দেখতে হবে। কারণ অনেক সময়তেই বন্ড অর্ডার সমান, কিন্তু বন্ডিং অ্যান্টি বন্ডিং এর যে নাম্বার অফ ইলেকট্রন সেটা কিন্তু দুজনের ক্ষেত্রে সমান না। আমি এখন দেখাবো। তো যদি এরকম হয় যে দুজনের বন্ড অর্ডার সেম, এবং বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং এর ইলেকট্রন, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন এবং নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনও সেম রয়েছে, তাহলেও ধর 4টে বন্ডিং এ আছে 4টে অ্যান্টি বন্ডিং এ আছে, তো সেম,
তাহলে বন্ড অর্ডার সেম আসবে। বন্ড অর্ডার সেম আসলে মনে হবে যে তাদের সেম স্টেবিলিটি, কিন্তু না, বন্ড অর্ডার সেম আসলেও অ্যান্টিবন্ডিং ইলেকট্রন, অ্যান্টিবন্ডিং এর যে ইলেকট্রন তার ইনফ্লুয়েন্সটা বেশি, সেই জন্যে সেক্ষেত্রেও কিন্তু মলিকিউলটা আনস্টেবল হবে। দুজনের যদি বন্ডিং ইলেকট্রন এবং অ্যান্টিবন্ডিং ইলেকট্রনের নাম্বার ইকুয়াল হয়। আমি ধর তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধর আমি এরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধর H2+, কথাটা বোঝার চেষ্টা কর। H2+ এ একটাই মাত্র ইলেকট্রন আছে, তো বন্ড অর্ডার কত? না, বন্ড অর্ডার হচ্ছে হাফ, মানে 0.5। আচ্ছা, এবারে হচ্ছে আমি বললাম He2+, তাহলে He2 একটা দুটো, এখানে একটা ইলেকট্রন কম থাকবে, তাহলে 1 2 3, 1 2 3। তাহলে কটা ইলেকট্রন আছে? না, বন্ডিং এ দুটো, অ্যান্টি বন্ডিং এ একটা। তাহলে বন্ডিং এ দুটো, অ্যান্টি বন্ডিং এ একটা, 2 - 1/2 মানে 0.5। তোকে যদি এখন কম্পেয়ার করতে বলে যে H2+ আর He2+, এরও বন্ড অর্ডার 0.5, এরও বন্ড অর্ডার 0.5, H2+ এরও 0.5, He2+ 0.5, তো দুজনেরই যদি 0.5 বন্ড অর্ডার থাকে, তাহলে কোনটা বেশি স্টেবল? H2+ বেশি স্টেবল নাকি He2+ বেশি স্টেবল? তাহলে তুই কি বলবি? তখন তুই দেখবি যে কার অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বেশি আছে, অ্যান্টিবন্ডিং এর ইনফ্লুয়েন্সটা সবসময় বেশি হয়। তো অ্যান্টিবন্ডিং এর যার ইনফ্লুয়েন্স, এটা হাইড্রোজেন বেশি স্টেবল হবে, কারণ হিলিয়ামে একটা অ্যান্টিবন্ডিং ইলেকট্রন রয়েছে, কিন্তু হাইড্রোজেনের বন্ড অর্ডারটা সেম হয়ে গেলে কি হবে? হাইড্রোজেনের কিন্তু অ্যান্টিবন্ডিং এ কোনো ইলেকট্রন নেই। অ্যান্টিবন্ডিং ইলেকট্রন না থাকার জন্য কিন্তু হাইড্রোজেন প্লাস H2+, সে কিন্তু কম্পারেটিভলি বেশি স্টেবল হবে, স্টেবিলিটিটা কিন্তু H2+ এর বেশি হবে। এই কথাটা কিন্তু মাথায় রাখিস, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। বন্ড অর্ডার সেম হয়ে গেলেও দুজনের মধ্যে বন্ডিং অ্যান্টিবন্ডিং ইলেকট্রন সেম নাও হতে পারে, তখন দুজনের মধ্যে তুই কম্পেয়ার করবি কাতে অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বেশি আছে। অ্যান্টিবন্ডিং বন্ডিং এরকম প্লাস মাইনাস করে হতে পারে যে বন্ড অর্ডার সেম হয়ে গেল, তাতে কিছু যায় আসে না। বন্ড অর্ডার সেম হলেও তুই তখন দেখবি যে অ্যান্টিবন্ডিং এ কার ইলেকট্রন বেশি আছে। অ্যান্টিবন্ডিং এ যার ইলেকট্রন বেশি থাকবে তারই কিন্তু সব সময়তেই স্টেবিলিটিটা কম হবে, অ্যান্টিবন্ডিং ইলেকট্রনটা বেশি থাকলে। এটা কিন্তু দরকারি, সব বইতে লেখা থাকে। বন্ড লেন্থ আমি বলেছি যে বন্ড লেন্থ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য বন্ড অর্ডার। বন্ড অর্ডার যত বেশি হবে বন্ড লেন্থটা তত কমে যাবে। ম্যাগনেটিক প্রপার্টি আমি কি বলেছি? আমি বলেছি একটা কথা, যে ম্যাগনেটিক নেচারটা বুঝতে গেলে তোকে বুঝতে হবে যে সেটা পেয়ার্ড কন্ডিশনে আছে নাকি আনপেয়ার্ড সিঙ্গলি অকুপাইড রয়েছে। তো এই পেয়ার্ড কন্ডিশন না সিঙ্গলি অকুপাইড এইভাবে যে আছে, সেটা ডায়াম্যাগনেটিক পেয়ার্ড থাকলে আর সিঙ্গলি অকুপাইড থাকলে প্যারাম্যাগনেটিক। আমি এখন ইলেকট্রনের নাম্বার থেকে বুঝবো কি করে? না, আমি তোকে বলছি যে প্যারাম্যাগনেটিক হচ্ছে কি, যত অড আছে, যত অড নাম্বার, ধর তোকে বললো যে NO এটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, তাহলে NO নাইট্রোজেন হচ্ছে 7টা ইলেকট্রন আর অক্সিজেন হচ্ছে 8টা ইলেকট্রন, মানে 15টা, মানে অড। যত অড আছে সবই কিন্তু প্যারাম্যাগনেটিক। তার সাথে দুটো তুই মনে করে অ্যাড করে নিবি, একটা হচ্ছে কি না 10 আর একটা হচ্ছে 16। ওরা কিন্তু অড না, কিন্তু তবুও 10 আর 16 হচ্ছে প্যারাম্যাগনেটিকের মধ্যেই কিন্তু তোর পড়বে। তাহলে যত অড আছে সব প্যারাম্যাগনেটিক,
যত অড আছে সব প্যারাম্যাগনেটিক। ইলেকট্রন তুই গুনবি, আমি বলেছি যে H2 প্লাস, আমি বলেছি যে H2 প্লাস আর He2 প্লাস বন্ড অর্ডার এরো 0.5, এরো 0.5, কোনটা বেশি স্টেবল? এখানে তখন দেখতে হবে যে নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান্টিবন্ডিং অরবিটাল, এতে 0 আছে, এতে একটা রয়েছে, তো এর স্টেবিলিটিটা বেশি হবে। যাতে অ্যান্টিবন্ডিং অরবিটাল ইলেকট্রন বেশি থাকে সে বেশি আনস্টেবল হয়, অ্যান্টিবন্ডিং এর ইনফ্লুয়েন্স অনেক বেশি, সে কিছুতেই বন্ড হতে দেয় না, অ্যান্টিবন্ডিং এর ইনফ্লুয়েন্সটা বন্ডিং এর চাইতেও অ্যান্টিবন্ডিং ইনফ্লুয়েন্সটা বেশি, এটাই বলেছি। তো আমরা যেটা প্যারাম্যাগনেটিকের কথা বলছিলাম, ডায়াম্যাগনেটিক কথা বলছিলাম, সেটা হচ্ছে যে প্যারাম্যাগনেটিক মানে যত অড আছে সবগুলো প্লাস 10 আর 16, এরা অড নয়, এরা ইভেন, কিন্তু তবুও তোকে মনে রাখার সময় এটা মনে রাখতে হবে যে 10 আর 16 ইভেন হওয়া সত্ত্বেও কিন্তু ওরা প্যারাম্যাগনেটিকের মধ্যেই পড়বে, আর অড যত অড আছে। কিন্তু ডায়াম্যাগনেটিক এরকম কোনো ব্যাপার নেই যে যত ইভেন থাকবে সব, অবশ্যই 10 আর 16টা বাদ গেল, 10 আর 16টা তো ওদিকে চলে গেল, সেই জন্য বাদ গেল, তাই ওদিকে লেখা হয়েছে বলে আর এদিকে লেখা হলো না। তো ডায়াম্যাগনেটিক এখানে কিন্তু ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এটা হয়ে গেল। বন্ড লেন্থ, বন্ড স্টেবিলিটি ইত্যাদি ইত্যাদি সবই একসাথেই ব্যাপারটা তুই বুঝতে পেরে যাচ্ছিস। তো এমো থিওরি অ্যাজ সাচ সেরকম একটা কিছু প্রবলেমেটিক হবে না, এখান থেকে ম্যাগনেটিক বিহেভিয়ার তুই বের করতে পারিস। আমি তোকে কি বলেছি তুই মনে মনে ভেবে নিবি, অড প্লাস 10 প্লাস 16 প্যারাম্যাগনেটিক, ইভেন -10 -16 ডায়াম্যাগনেটিক, তাহলে সিও, তাহলে 8 আর 6 14, এনও 8 এর সাথে 15, 8 এর সাথে 15 14, O2 16, O2 2 মাইনাস 18, O2 মাইনাস 17, B2 10, তাহলে কি 14 নাকি ইভেন, ইভেন মানে ডায়াম্যাগনেটিক, 15 অড প্যারাম্যাগনেটিক, NO প্লাস 14 ইভেন ডায়াম্যাগনেটিক, অক্সিজেন 16 ইভেন, কিন্তু এটা প্যারাম্যাগনেটিকের মধ্যে পড়বে কারণ 16 এখানে রয়েছে, প্যারাম্যাগনেটিক, O2 2 মাইনাস ইভেন ডায়াম্যাগনেটিক, O2 মাইনাস 1 17 অড, অড মানে প্যারাম্যাগনেটিক, 10 ইভেন, কিন্তু 10 এখানে এক্সেপশনের মধ্যে রয়েছে, তার মানে এটা প্যারাম্যাগনেটিক। তো এইভাবে ম্যাগনেটিক বিহেভিয়ার নিয়ে তোকে প্রশ্ন জিজ্ঞাসা করলে তুই কিন্তু সহজেই উত্তর দিতে পারবি আশা করছি। তো এখানে কিছু কিছু তোকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞাসা করবে এইভাবে, আমি একটা দুটো অ্যান্সার লিখে দিয়েছি, ভালো করে পড়ে দেখবি। এক্সপ্লেন দ্য ফরমেশন অফ H2 অন দ্য বেসিস অফ MOT, তোকে বলতে হবে যে MOT ফর্ম বাই দ্য কম্বিনেশন অফ 2 হাইড্রোজেন অ্যাটমস, হাইড্রোজেন 1s1 করে এরকম করে এমো ডায়াগ্রাম আঁকবি, বন্ড অর্ডার বলবি, ইলেকট্রনিক কনফিগারেশন বলবি, কোথায় ইলেকট্রনটা রয়েছে, সিগমা 1s এ আছে, সিগমা 1s2, বন্ড অর্ডার বের করবি, ম্যাগনেটিক প্রপার্টি, ডায়াম্যাগনেটিক, এরকম ভাবে বলবি। তো ফরমেশন অফ H2 বললে কথাটা ভালো করে শুনে নে, 2 মার্কস থাকে। ফরমেশন অফ কোনো কিছু বললে তোকে কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন দিতে হবে, বন্ড অর্ডার দিতে হবে, ম্যাগনেটিক প্রপার্টি দিতে হবে, এই তিনটে কিন্তু তার ফরমেশনের সাথেই সম্পর্কযুক্ত, সেই জন্য এইগুলো বলতেই হবে। এক্সপ্লেন দ্য ফরমেশন অফ হাইড্রোজেন বললে এটা বলতেই হবে, বা অন্য কিছু দিতে পারে, এক্সপ্লেন দ্য ফরমেশন অফ B2, তাহলেও সব ক্ষেত্রেই কিন্তু তোকে এরকম ডায়াগ্রামটা এঁকে তাতে কিন্তু এরকম করে তোকে বলতে হবে, এবং ওই প্রপার্টিগুলো বলতে হবে, যে ম্যাগনেটিক প্রপার্টি বা এইরকম ধরনের যেগুলো বললাম সেগুলো বলতে হবে। B2 এই যে ইলেকট্রনিক কনফিগারেশন, বন্ড অর্ডার, ম্যাগনেটিক প্রপার্টি, এগুলো মেনশন করতে হবে। B2 মলিকিউল এরকম ধরনের পরীক্ষায় কোশ্চেন দেয়। O2 এক্সপ্লেন দ্য O2 অন দ্য বেসিস অফ MO2, O2 মলিকিউলের ডায়াগ্রাম করে
তার এই তিনটে জিনিস সবসময় বের করবে। এমনিতেও তোর এই তিনটে জিনিস সবসময় পড়ার দরকার রয়েছে, কারণ এগুলো পরীক্ষাতে সবসময় জিজ্ঞাসা করে। এগুলো তুই অবশ্যই কিন্তু ভালো করে করবি। এমো ডায়াগ্রামে যা যা দরকার, যা কিছু দরকার আমি তোকে বললাম। এবারে তুই শোন, তুই যখনই কোনো কোশ্চেনে অ্যান্সার করতে হবে, তুই চোখের সামনে একটা পিকচারের মতো তুই মনে করবি, একটা ছবির মতো মনে করবি। আমি তোকে একটা এরকম এঁকে দিয়েছি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিনিয়াম। এর বাইরে তো তোকে পড়বে না পরীক্ষায়, এর বাইরে তোকে দেবে না। তোকে এক হাইড্রোজেনের থেকে নিয়ন 10 পর্যন্ত দিতে পারে। তো এক হাইড্রোজেন থেকে যদি নিয়ন তোকে 10 পর্যন্ত দেয়, তাহলে এদের ইলেকট্রনটা ফটাকসে মনে রাখাটা জরুরি। এদের টোটাল ইলেকট্রন কতগুলো করে আছে আমি জানি মনে থাকবে, কিন্তু আমি চাই না যে কোনোভাবে ছোটোখাটো ভুলের জন্য কিছু একটা নাম্বার কমে যাবে, আমি চাই না। আমি সেই জন্য সব ছোটোখাটো জিনিসপত্র নিয়েই আমি বলতে থাকি। এখন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন এদের উপরে যদি কোশ্চেন দেয়, তাহলে এইটা যখন আমার জানা থাকবে, তাহলে এইখানে তারপরে এই টেবিলটা জানা থাকতে হবে। এই টেবিলটা জরুরি। তো টেবিলটা যেই জানা থাকবে, এবারে তোকে ধর এরকম ধরনের প্রশ্ন দিই। তো কনসিডার দ্য ফর CN প্লাস CN মাইনাস NO অ্যান্ড CN, হাইয়েস্ট বন্ড অর্ডার কার? একটু দেখি যে তুই বল কত তাড়াতাড়ি বলতে পারিস। আমি দেখি যে হাইয়েস্ট বন্ড অর্ডার কার এখানে, NO না CN মাইনাস, নাকি CN প্লাস, নাকি CN? দেখ, NO হচ্ছে কটা ইলেকট্রন? 15টা ইলেকট্রন। CN বলছি, CN বলছি, NO হচ্ছে 15টা। CN মাইনাস হচ্ছে কত না, কার্বন 6 আর নাইট্রোজেন হচ্ছে 7, 7 ছয় 13 আর একটা 14। CN প্লাস হচ্ছে 13, আর CN হচ্ছে কার্বন, না CN প্লাস 13 নয়, CN কার্বন হচ্ছে 6 আর সাথে 13 12, আর CN হচ্ছে 13, CN হচ্ছে 13। তাহলে কি করে ডিটা হলো? ডিটা হবে 14তেই দেখবি সব থেকে হাইয়েস্ট বন্ড অর্ডার আছে, 14তেই হাইয়েস্ট বন্ড অর্ডার আছে। তুই যদি ভালো করে খেয়াল করে দেখিস টেবিলটা, তাহলে এই 14টাই হচ্ছে হাইয়েস্ট বন্ড অর্ডার এখানে রয়েছে এই টেবিলে। বাকি 3 আর কারোরই নেই, বাকি 3 কারোরই নেই, 14তেই হাইয়েস্ট বন্ড অর্ডার রয়েছে। আর একমাত্র এক্সেপশন আছে, যেটা কিনা CO প্লাস, ওটাতে করলে তুই বুঝতে পারবি যে ওটাতে 3.5 চলে আসবে, ওটা এক্সেপশনাল। তো এখানে কিন্তু তোকে যদি তুই করিস, তাহলে অ্যান্সারটা কিন্তু বি আসবে, অ্যান্সারটা বি আসবে এখান থেকে, হাইয়েস্ট বন্ড অর্ডার তো CN মাইনাস এর হাইয়েস্ট বন্ড অর্ডার হবে। এটা যদি তুই কার্বন নাইট্রোজেন এমো ডায়াগ্রাম করে তুই করতে যেতিস, তাহলে কিন্তু তোর অনেকটাই সময় লাগতো। কিন্তু এরকম ছোট টাইপের কোশ্চেন হলে তাতে করতে পারিস, বা ওইভাবে করে তুই মিলিয়েও নিতে পারিস। যে তোকে যে সবসময় যে এইভাবে করতে হবে এরকম কোনো মানে নেই। তুই হয়তো নিজের মতো করে করলি ডায়াগ্রাম ফায়াগ্রাম করে, তো এখান থেকে তুই মিলিয়ে দেখে নিবি। হ্যাঁ, লেখা প্রশ্ন দিয়েছে, হয়তো MCQ দেয়নি, তখন তো তোকে করে দেখাতে হবে না, ডায়াগ্রামটাকে করে দেখাতে হবে। করে দেখাবার সময় কিন্তু তোর এটা কাজে লাগতে পারে, এটা শর্টকাট মেথডটা কাজে লাগতে পারে। এখানে ইলেকট্রন নাম্বার তোর মনে থেকে যাবে যে 7 আর 6 13, তাহলে এখানে 15 14 12 13 এগুলো বের করার পরে এইটাই হবে।
এটা বন্ড অর্ডার 3 আছে। যাক, এদের মধ্যে ডায়াম্যাগনেটিক মলিকিউল কে? CO B2NO2 ডায়াম্যাগনেটিক কে? কে বলবে ডায়াম্যাগনেটিক কে? ডায়াম্যাগনেটিক এ। ডায়াম্যাগনেটিক বলেছে এ। আচ্ছা, আমি কি বলেছি প্যারাম্যাগনেটিক কারা? না, যত অড তারা প্লাস 10 প্লাস 16। আর ডায়াম্যাগনেটিক কারা? যত ইভেন 10 16 বাদ দিয়ে। তাহলে সিও 8 6 আর 8 14, ইভেনই পাচ্ছি, বোঝাই যাচ্ছে, ঠিকই বলেছে। B2 এটা 10, কিন্তু 10টা এক্সেপশনের মধ্যে চলে যাবে, 10 আছে, প্যারাম্যাগনেটিক হবে, এটা প্যারাম্যাগনেটিক হবে। এটা 16, ওটাও ওর মধ্যে চলে গেছে, প্যারাম্যাগনেটিক। এনো হচ্ছে 15টা ইলেকট্রন আছে, এটাও প্যারাম্যাগনেটিক হবে। তো এ হবে কারেক্ট অপশন, বাকিগুলো হবে না। এটা 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 এটা। তো খুব ইজি ব্যাপার, খুব সিম্পল ব্যাপার, সহজে তুই করতে পারিস। কার কটা ইলেকট্রন আছে, প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার ভাবে করতে পারিস। বন্ড লেন্থ সবসময় এটা কিপ ইন মাইন্ড, বন্ড লেন্থটা কিন্তু বন্ড অর্ডারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। বন্ড অর্ডার বেশি হলে বন্ড লেন্থটা কিন্তু কম হবে, এটা মাথায় রাখবি। কারণ যখন বন্ড বন্ড অর্ডার হয়তো বের করতে দিল না, কিন্তু বন্ড লেন্থের অর্ডার বের করতে দিল তোকে। ধর O2 প্লাস, O2 মাইনাস, O2 2 মাইনাস, O2 2 প্লাস, তোকে তো বন্ড অর্ডারই বের করতে হবে। বন্ড অর্ডার বের করার পরে তাকে উল্টো দিক দিয়ে তোকে বন্ড লেন্থের অর্ডারটা বের করে দিতে হবে। তো সিম্পল ব্যাপার, সেটাও তুই করতে পারিস বন্ড লেন্থের অর্ডার। এখানে একটা প্রশ্ন দেওয়া হলো যে following molecules C2 2 minus, N2 2 minus, O2 2 minus, O2 which one is diamagnetic and has the shortest bond length? Diamagnetic হবে এবং shortest bond length তো হবে। shortest bond length মানে তার কি হবে না, তার বন্ড অর্ডারটা বেশি হবে, বন্ড অর্ডারটা হাই বন্ড অর্ডার। ইলেকট্রন কটা করে আছে বের করে ফেল। কার্বন C2 6 6 12 2 14টা আছে। O2 2 মাইনাস 16 2 18টা ইলেকট্রন আছে। O2 এখানে 16টা ইলেকট্রন আছে। N2 7 7 14 2 16টা ইলেকট্রন আছে। তো বন্ড অর্ডার কার বেশি?
বোঝাই যাচ্ছে বন্ড অর্ডার সব থেকে বেশি হচ্ছে C2 মাইনাসের, কারণ ওটা 14টা ইলেকট্রন রয়েছে, তো এখানে বন্ড অর্ডার সব থেকে বেশি হবে। বন্ড অর্ডার মানে শর্টেস্ট বন্ড লেন্থ ওটাতেই হবে, আর এটা ডায়াম্যাগনেটিকও বটে, ডায়াম্যাগনেটিক উইথ শর্টেস্ট বন্ড লেন্থ করলে C2 মাইনাসটাই হবে। C2 মাইনাস 14টা ইলেকট্রন, C2 মাইনাস বন্ড অর্ডার আনপেয়ার্ড ইলেকট্রন নেই। স্টেবিলিটির সাথে বন্ড অর্ডার কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল, কোনো কথা হবে না এ ব্যাপারে। যত এটা আমাকে বল যে স্টেবিলিটির অর্ডারটা, এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে, স্টেবিলিটির অর্ডারটা কোনটা কারেক্ট অর্ডার হবে? আচ্ছা তুই ভাব যে O2 এতে 16টা ইলেকট্রন, O2 প্লাস এতে 15টা ইলেকট্রন, O2 মাইনাস এতে 17টা ইলেকট্রন, আর O2 মাইনাস লিখলাম তো, O2 মাইনাস 18টা ইলেকট্রন। তাহলে আমি তোকে যে ট্রিকটা বলেছি 14 থেকে 15, 16, 17, 18, 14তে যদি 3 হয় তাহলে এটা কমতে থাকে 2.5, 2, 1.5, 1। ডি বলছে সিজিতে। তো তার মানে দেখ 15 ইলেকট্রন কার আছে তারই সব থেকে বেশি, 15 ইলেকট্রন O2 প্লাসের, তার মানে O2 প্লাস সব থেকে বেশি। ঠিক আছে, O2 প্লাস আগে আর কারণ নেই, O2 প্লাস, তারপরে 16টা ইলেকট্রন O2, ঠিক আছে, তারপরে 17টা ইলেকট্রন O2 মাইনাস 17টা ইলেকট্রন, ঠিক আছে, তারপরে O2 মাইনাস 18টা ইলেকট্রন। তো ভেরি গুড। তো আমরা দেখালাম তোকে, অনেক কোশ্চেন আলোচনা করলাম, আমি বললাম আমার মনে হয় যে এবারে তোর এমো থিওরি নিয়েও কিছু কি প্রবলেম আছে এখনো পর্যন্ত, এমো থিওরিতে বন্ড অর্ডার এইসব স্টেবিলিটি এইসব নিয়ে আমাকে বল, কোনো যদি অসুবিধা, কোনো প্রবলেম, কোনো সমস্যা, সব কিছুর জন্যই আমি আছি, আমাকে জাস্ট বললেই হবে।